বেশ কিছু কভার করবো, তো সবাই একটু অ্যাটেনশন দিয়ে শুনবেন। আমি কালকে রেকর্ডিংটা আর ক্লাসের যে লেকচারটা আই আপলোডেড দ্য স্লাইড। সো আপনাদের একটা হোমওয়ার্ক দিয়েছিলাম, আপনারা কেউ কি করেছিলেন ডেটা ফ্লো ডায়াগ্রামটা সিনারিও অনুযায়ী? আচ্ছা, করেছেন। তাহলে আমাকে বলেন যে কিরকম ধরনের ডায়াগ্রাম আসছিল, এনটিটি কারা কারা ছিল? ম্যাম এখানে এনটিটি ছিল স্টুডেন্ট, অ্যাটেন্ডেন্ট আর হচ্ছে অ্যাকাউন্টেন্ট। আর ম্যাম ব্যাংকের ব্যাপারটা আমি একটু কনফিউজ ছিলাম। আচ্ছা, আমি একটু বের করি, দাঁড়ান। আচ্ছা, ব্যাংকের কথাটা কোথায় আছে? ও আচ্ছা আচ্ছা, লাস্টের পোর্শনটুকু ব্যাংক ডেপোজিট। জি ম্যাম, ব্যাংক লাস্টে। আচ্ছা, এখানে তো বলা হয়েছে যে the student has to pay the fine in the usual way by going to the bank to deposit cash or through DBBL ATM card. Accounting updates the payment updates in the student accounts file. So যেটা আসলে আমাকে ফিজিক্যালি করতে হবে সেটা আমার অ্যাপ্লিকেশনের ডেটা ফ্লো ডায়াগ্রামে আসবে না। যেমন এই যে স্টুডেন্ট যে ফিজিক্যালি ইউনিভার্সিটিতে যাচ্ছে ফর রিসিভিং দ্য বুকস, দ্য লাস্ট লাইন অফ দ্য ফার্স্ট প্যারা, আর হলো যে ও ব্যাংকে ডিবিবিএল এটিএম কার্ড দিয়ে কি ফাইন দিচ্ছে ফিজিক্যালি, এইগুলো আমার অ্যাপ্লিকেশনে লিখতে হবে না। বাট এই অ্যাপ্লিকেশনের মধ্যে আসলে দ্য সিস্টেম, দ্য প্রসেসের মধ্যে কি কি পড়বে সেগুলো আমার থাকতে হবে। আচ্ছা, আপনি এটা বলেন যে আপনার কোন প্রসেস কি কি এক্সপ্লোর করা লেগেছে? ম্যাম বুঝিনি, আরেকবার বলবেন? আপনার কোন প্রসেসকে সাব প্রসেসে ডিভাইড করা লেগেছে? ম্যাম আর একটা প্রসেস হচ্ছে ক্যালকুলেট ফাইন প্রসেস যেটা ছিল। তো ম্যাম এখানে পেমেন্টের একটা ব্যাপার ছিল যে স্টুডেন্ট হচ্ছে পেমেন্ট করতেছে এবং হচ্ছে এই ইনফরমেশনটা হচ্ছে স্টুডেন্ট অ্যাকাউন্টে যেটা ফাইল একটা। ম্যাম এই ফাইল যেটা সেটার মধ্যে কনফিউশন যে এটা ফাইলটা হচ্ছে ইয়া কিনা, মানে ডেটাবেস কিনা। হ্যাঁ, আমি ডেটাবেস হিসাবে দিচ্ছি। অ্যাকাউন্টস ফাইলটা হচ্ছে ডেটাবেসটা, মানে ডেটাবেসের টেবিলটা। জি ম্যাম। আর এখানে ম্যাম আরেকটা ব্যাপার হচ্ছে যে পেমেন্ট প্রসেস। ম্যাম এটা এখানে কিন্তু পেমেন্ট প্রসেস এখানে কিন্তু কোথাও মানে ইয়া বলা নাই যে এটা হচ্ছে একটা মানে প্রসেস হবে। কিন্তু ম্যাম আমার মনে হয়েছে যে মানে একটা স্টুডেন্ট যখন পেমেন্ট করতেছে এবং সেখান থেকে ইনফরমেশনটা নিতেছে হচ্ছে অ্যাকাউন্টেন্ট এবং আপডেট করতেছে, এখানে একটা প্রসেসের প্রয়োজন। থাকতে হবে, ভেরি গুড। হ্যাঁ, এই জায়গাটা একটা প্রসেস থাকবে। ওরা যে ব্যাংক বা ডিবিবিএল এটিএম কার্ড, এই জায়গাটায় কোনো প্রসেস থাকবে না, বাট একটা জি ম্যাম। অ্যাকাউন্ট ইনফরমেশন নিয়ে আপডেট করবে, এখানে অবশ্যই একটা প্রসেস থাকবে। সো গুড, আপনারা তো আসলে কিভাবে ইন্টারপ্রেট করতে হয় সেটা শিখে গিয়েছেন। আমি তাহলে এটার সলিউশনটা দিই। দিস ইজ অ্যাকচুয়ালি ভেরি টাফ প্রবলেম। এটা 2 প্যারার বিশাল একটা স্পেসিফিকেশন, এটার মধ্যে অনেক প্রসেস আছে, সাব প্রসেস আছে। সো জি ম্যাম। ইটস হাইলি লাইকলি যে আপনারা এইটা পারলে আসলে অন্যান্য যে কোনো ডিএফডি পারবেন। আপনাদের এক্সামে আসলে এত কঠিন কোয়েশ্চেন হয়তো দিবে না, বাট আপনারা প্র্যাকটিস করে রাখেন। দিয়ে দিতেও পারে, আমি যে বললাম এখন দিব না এই জন্য যে আপনারা ইজি প্র্যাকটিস করবেন তেমন না। সো এইটার ডায়াগ্রামটা আমরা একটু দেখি, তাহলে যদি ম্যাম। আমরা হার্ড প্র্যাকটিস করি দেন আমরা দেখবো যে আসলে আমরা ইজিগুলো পারছি। হ্যাঁ, ম্যাম এখানে আরেকটা প্রবলেম হয়েছে যে ম্যাম ইফ দিয়ে যে কন্ডিশন গুলা থাকে, তো হ্যাঁ, ম্যাম এখানে একবার চেক করতে হচ্ছে যে যদি দেয় মানে যদি ইনভ্যালিড ইনফো হয় সেক্ষেত্রে একটা ইরর মেসেজ শো করবে। তো ওকে। ম্যাম এই জিনিসগুলা একটু যদি আচ্ছা, জানতে। তো এই জিনিসগুলো ডেটা ফ্লো ডায়াগ্রামে আমরা করি না। মানে আমরা ডেটা ফ্লো আচ্ছা। ডায়াগ্রামে কখনো ইফ এলস কি অ্যাকশন হচ্ছে এই জিনিসগুলো আমরা ডিএফডি তে দেখাই না। সো ওটা ওটা আমি কিভাবে করব সেটা আমি আপনাকে এখন দেখাচ্ছি। আমরা সেটা প্রসেসকে সাব প্রসেসে ডিভাইড করে করতে পারি। বাট এই যে এই কাজটা যে ইফ একটা জিনিস হলে একটা জিনিস হবে, এগুলাকে বলা হয় ডিসিশন পয়েন্টস। জি ম্যাম। যেটা আসলে ডিএফডি তে নাই, এটা আসলে অ্যাক্টিভিটি ডায়াগ্রামে আছে, তারপরে ইউজ কেস ডায়াগ্রামে আছে। ইনফ্যাক্ট ওর দুইটার কিছু এক্সাম্পল আজকে আমরা দেখবো। তখন দেখবেন যে ওই ডায়াগ্রাম গুলাতে এইসব ইফ এলস চলে আসে। ওগুলা সব হচ্ছে মানে আরো মোর অবজেক্ট ওরিয়েন্টেড কনসেপ্ট। আমরা যখন ডিএফডি দেখি একটা স্ট্রাকচারাল কনসেপ্ট, তখন হচ্ছে ওরা যে একটা জাস্ট ডেট, আমরা এখানে ডেটার ফ্লোটা কিরকম ওটার উপর কনসার্ন। ইফ এলস কন্ট্রোল ফ্লোটার উপর কনসার্ন না, মানে ডিসিশন পয়েন্টের উপর কনসার্ন না যে এই কেসটা হলে এরকম হবে, ওই কেসটা হলে এরকম হবে। এইটা ডেটা ফ্লো ডায়াগ্রামের কনসার্ন না। However, we can still represent this in the form of processes and data flow with the help of ওই যে process explosion টা। সো আমি তাহলে এটার সলিউশনটা দেখাই, তাহলে আপনাদের কাছে ক্লিয়ার হবে। জি ম্যাম।
সো আই শেয়ারড আ জ্যামবোর্ড উইথ ইউ। সেখানে আপনাদের এখন যেতে হবে না, আমি স্ক্রিনটা শেয়ার করে দিব। এখানে আপনাদের ভিউ অ্যাক্সেস আছে, এটা আপনারা পরে দেখতে পারবেন, মানে ক্লাসের পরেও এটা ভিউ অ্যাক্সেস যেহেতু আছে আপনাদের, পরে যদি সলিউশনটা দেখতে চান এই বোর্ডটা থাকবে, এখান থেকে দেখতে পারবেন। এখন আমি স্ক্রিনটা শেয়ার করে দিচ্ছি, সো আপনাদের এখানে যে যেতে হবে তেমন না। ওকে, সো স্ক্রিনটা কি দেখা যাচ্ছে? জি ম্যাম। রাইট, সো গিভ মি আ সেকেন্ড। আচ্ছা, সো আমরা কি আঁকবো? আমরা আঁকবো ডেটা ফ্লো ডায়াগ্রাম। তো প্রথম প্যারাটা হচ্ছে কি ছিল, যে আমাদের একটা স্টুডেন্ট থাকবে, সে একটা রেন্ট বুক প্রসেসের থ্রুতে জিনিসগুলো করবে। আচ্ছা, একটা কাজ করে আমি ফুল স্ক্রিন শেয়ার করে দিই। ওকে, সো এন্টায়ার স্ক্রিনটা ভিজিবল হলে জানাবেন। জি ম্যাম। দেখা যাচ্ছে তাই না? আচ্ছা, সো আমাদের কোয়েশ্চেনটা কি ছিল? UIU has opened an online book rental system for the students of UIU. A student can rent maximum 5 books for 2 weeks. So এই কথাটা কিন্তু আপনাদের ডিএফডি তে এত ইম্পর্টেন্ট না, যে একটা স্টুডেন্ট যে 5 বুকস 2 উইকস এর জন্য রেন্ট করতে পারবে, এইটা আপনাদের ডিএফডি তে কোথাও দেখাতে হবে না। ইটস জাস্ট অ্যান অ্যাডিশনাল ইনফরমেশন। এটা লাগে হচ্ছে পরে একটা কথার জন্য, যে ডিউ ডেটের পরে কেউ যদি কিছু রিটার্ন করে দেন দে উড হ্যাভ টু পে আ ফাইন। সো একটা ডিউ ডেট যে আছে এটা বোঝানোর জন্য এই কথাটা বলা হলো। সো আমাদের কাজ শুরু করতে হবে, যে the student needs to go to the website, find the student requests for books through the rent book process from the web application. অ্যাকচুয়ালি আমাদের এই ওয়েব অ্যাপ্লিকেশনে যে রেন্ট বুক প্রসেসটা আছে ওইটার সব কাজই এখানে বলা, মানে এই প্যারাগ্রাফে বাকি যা যা লাইন আছে দে আর অ্যাকচুয়ালি আ পার্ট অফ দ্য রেন্ট বুক প্রসেস। সো এই যে ভেরিফিকেশনের জন্য আইডি দিতে হবে এক্সেট্রা, or there is an error message that is shown if the verification process gives মানে tells us that we entered the wrong ID or password। তারপরে হলো সার্চিং ফর বুক, তারপরে হলো রেন্টিং আ বুক এক্সেট্রা। এগুলো হচ্ছে এই রেন্ট বুক প্রসেসেরই একটা, মানে রেন্ট বুক প্রসেসের ডিফারেন্ট স্টেপস। সো আমরা যদি এটার কনটেক্সট ডায়াগ্রাম বানাতে চাই, আমরা এটার একটাই প্রসেস রাখবো, যেটা হচ্ছে রেন্ট বুক, অ্যান্ড এন্টিটি রাখবো হচ্ছে স্টুডেন্ট। আর রেন্ট বুকের প্রসেসের জন্য আসলে স্টুডেন্ট বাদে কেউ থাকে না। রিটার্নিং বুকস এর কেসে অ্যাটেন্ডেন্ট আর স্টুডেন্ট অ্যাকাউন্টেন্ট চলে আসে মোস্ট লাইকলি, ইয়েস। সো আমি যদি বলি যে এই দুইটার প্যারাগ্রাফ দেয়া আছে, and if I say that draw the context diagram of the entire scenario, then you have to write one process, book renting or returning টাইপের একটা প্রসেস লিখবেন, and সেখানে তিনটা এন্টিটি থাকবে, যেটা হলো স্টুডেন্ট, অ্যাকাউন্টেন্ট অ্যান্ড অ্যাটেন্ডেন্ট। এইটা হচ্ছে কনটেক্সট ডায়াগ্রাম। বাট এখন যদি আমি কনটেক্সট ডায়াগ্রামটাকে এক্সপ্লোর করতে চাই, তাহলে কি হবে? প্রথম প্যারার জন্য আসলে একটা প্রসেস রেন্ট বুক, পরের প্যারার জন্য একটা প্রসেস রিটার্ন বুক। এখন এই রেন্ট বুক নিয়ে আমি কাজ করব। সো ম্যাম বেসিক্যালি হ্যাঁ এখানে বলেন। রেন্ট বুকের মধ্যে ম্যাম ইওর প্রসেস আরেকটা আছে, রেন্ট বুকের মধ্যে কি আরেকটা প্রসেস আছে ম্যাম। হ্যাঁ, রেন্ট বুকের মধ্যে অ্যাকচুয়ালি অনেকগুলো প্রসেস আছে, আমি ওটা আস্তে আস্তে এক্সপ্লেন করছি। সো সাপোজ ফার্স্টে লেটস ড্র দ্য কনটেক্সট ডায়াগ্রাম, দেন আমরা আস্তে আস্তে এক্সপ্লোর করতে করতে যাব, তাহলে আরো ক্লিয়ার হবে। সো ইফ আই সে ইন দ্য কোয়েশ্চেন দ্যাট ড্র দ্য কনটেক্সট ডায়াগ্রাম অফ দ্য এন্টায়ার সিনারিও, তাহলে আমার একটা প্রসেস থাকবে। I am very sorry for having very poor handwriting and poor drawing skills, but this will have to do. Okay, so context diagram এর জন্য there will be a single process with the number 0, and এটার নাম আপনি লিখতে পারেন বুক রেন্টিং রিটার্নিং। হ্যাঁ বলেন। ম্যাম আপনি diagrams.ao ইউজ করেন, সাইটে গেলে তো পাবেন না। draw.io, তারপরে হলো লুসিড চার্ট। আপনারা ইনফ্যাক্ট হ্যাঁ। যখন ডায়াগ্রামস বানাবেন আপনারা লুসিড চার্ট ইউজ করবেন। ম্যাম লুসিড চার্ট তো ফ্রি না, ওটা তো হচ্ছে একটা টাইমে এসে আর ইউজ করা যায় না। ও লুসিড চার্ট লিমিটেড। আপনারা ফ্রিতে ইউজ করতে পারেন না, আপনারা আপনাদের ডায়াগ্রামস তো ফ্রি।
ইয়ে আইডি দিয়ে ইউজ করতে পারেন না, মানে আপনাদের না। ডিপার্টমেন্টাল আইডি দিয়ে ওটা ফ্রি ইউজ করতে পারেন না লুসিড চার্ট? না ম্যাম, ডায়াগ্রামসটা ফুল ফ্রি, ওইটাতে হচ্ছে সব টাইপের কাজ করা যায় ফ্রি। ইভেন আচ্ছা, আমি 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 ইউজ করি যেগুলো হলো ম্যাথচা বা ড্র বা লুসিড চার্ট, অনেক টুলসই আছে অ্যাকচুয়ালি। সো ডায়াগ্রামস এর জন্য আমি যেসব সাজেশন দিব আপনারা যে কোনো টুলসই ইউজ করতে পারেন, প্রবলেম নাই। বাট ক্লাসের জন্য হচ্ছে আমি জ্যামবোর্ড ইউজ করছি। ওকে, সো ইউ হ্যাভ দ্য নাম্বার 0, দেন বুক রেন্টিং অর রিটার্নিং। আচ্ছা, সো এটা একটা ভার্ব হওয়ার কথা, রাইট? সো আমি রেন্ট অর রিটার্ন বুকস দিলে আই থিংক ইটস গোনা বি বেটার। So this is the single process of the context diagram, তাই না? তো ওরা তো আসলে রেন্ট, এখানে যদি আমি শুধুমাত্র রেন্ট বুকসও লিখতাম এটা ভুল হতো না, কারণ রিটার্ন ক্যান বি কনসিডার্ড টু বি আ পার্ট অফ দ্য এন্টায়ার রেন্টিং প্রসেস। বাট যেহেতু এখানে দুইটা প্যারাগ্রাফ আছে, দুইটা স্পেসিফিক্যালি ডিফারেন্ট কাজ করতে আর কি ওরা এক্সপ্লিসিটলি ডিফাইন করে দিয়েছে, দুইটা ডিফারেন্ট কাজ, সো আমি এটা এভাবে লিখলাম। আচ্ছা, স্টুডেন্ট একটা এন্টিটি থাকবে। এখন স্টুডেন্ট কি ইনফরমেশন সাপ্লাই করে নাকি রিসিভ করে? অ্যাকচুয়ালি আমরা ডেটা ফ্লো ডায়াগ্রাম থেকে দেখবো যে স্টুডেন্টস মানে অ্যাকচুয়ালি ইনফরমেশন তারা রিসিভও করবে অ্যান্ড সাপ্লাইও করবে। আমি আগে কনটেক্সট এঁকে ফেললাম, তো আপনাদের কোয়েশ্চেনটা আরেকবার পড়লে আপনারা দেখবেন যে স্টুডেন্ট ফার্স্ট দে নিড টু সাপ্লাই দেয়ার আইডি, রাইট, ফর ভেরিফিকেশন। সো দিস ইজ ডেফিনেটলি আ ডেটা ফ্লো ফ্রম দ্য স্টুডেন্ট টু দ্য the process. আবার they will also receive information regarding the মানে ওই যে I think book টাইপের কোন একটা ইনফরমেশন, ওরা মেসেজও রিসিভ করবে, এরর মেসেজ রিসিভ করবে অথবা ইনভয়েস রিসিভ করবে, রাইট? সো এই যে তো ইনভয়েস ইজ অলসো স্টুডেন্ট এক্সেট্রা। সো আসলে অনেক টাইপের ইনফরমেশন রিসিভ করবে, তো ওরা আসলে ইনফরমেশন দিচ্ছে আর রিসিভ করছে। আর এই প্রসেসে আসলে আমরা দেখি যে আমাদের অ্যাকাউন্টেন্টের অ্যাটেন্ডেন্ট যখন থাকবে, অ্যাটেন্ডেন্ট কি ইনফরমেশন দিবে নাকি নিবে? সো অ্যাটেন্ডেন্ট হচ্ছে স্টুডেন্টদের থেকে ইনফরমেশন ফার্স্টে নিবে, দেন এটা আবার সাপ্লাই করবে। তো অ্যাকচুয়ালি অ্যাটেন্ডেন্টরা ইনফরমেশন সাপ্লাই করবে, মোস্ট লাইকলি অ্যাটেন্ডেন্টরা ইনফরমেশন কি নিবে? অ্যাটেন্ডেন্ট ভেরিফাই দিবে যতটুকু, ওরা নিবে না। Returning books needs to return those to an attendant of the library. The attendant verifies the invoice and uses the return book process online to make updates in the book database. আচ্ছা, সো এখানে এই কথাটা বলা আছে, the student needs to go physically to the university library for receiving the book. সো এই পোর্শনটুকু আমার সিস্টেমে থাকবে না, বাট রিটার্ন করার সময় হচ্ছে স্টুডেন্ট হচ্ছে অ্যাটেন্ডেন্টকে রিটার্ন করবে। হ্যাঁ, তো অ্যাকচুয়ালি এই পোর্শনটায় অ্যাটেন্ডেন্ট কিন্তু স্টুডেন্ট থেকে ইনভয়েসের ইনফরমেশনটা প্রথমে নিয়েছে, দেন সেই ইনফরমেশনটা সে রিটার্ন বুক প্রসেসের পাঠিয়ে দিয়েছে। এটা কিন্তু বোথ ওয়েজ কাজ করেছে। আমি এটা যখন ডেটা ফ্লোতে যাব তখন আপনারা আরো ক্লিয়ার হবে, বাট অ্যাকচুয়ালি এখানে attendant both receives and supplies information. They receive করবে, supply করবে. What about accountant? The accountant updates the payment updates in the student accounts file. আচ্ছা, তো accountant যে একটা পেমেন্ট আপডেট সে দিল, তো এই আপডেটের ইনফরমেশনটা সে কোথা থেকে পাবে? সেটা অ্যাকচুয়ালি স্টুডেন্ট থেকে পাবে। তো স্টুডেন্ট থেকে সেই ইনফরমেশনটা ফার্স্টে নিবে, দেন হচ্ছে এটা সাপ্লাই করবে স্টুডেন্ট অ্যাকাউন্টস ফাইলে। তো আমরা তো জানি যে আমরা আসলে ডেটা ফ্লো হোক বা কনটেক্সট হোক, উই ক্যান নেভার ডিরেক্টলি কানেক্ট দ্য স্টুডেন্ট অ্যান্ড দ্য অ্যাকাউন্টেন্ট। দ্যাটস ওয়াই ইট মাস্ট গো থ্রু আ প্রসেস, মানে স্টুডেন্ট কোনো একটা প্রসেসের থ্রুতে ফার্স্টে অ্যাকাউন্টেন্টকে কোনো ইনফরমেশন দিবে, দেন ওই অ্যাকাউন্টেন্টটা একটা প্রসেসের থ্রুতে আবার ডেটা স্টোর করবে। তার মানে আসলে এইখানে আরো কোনো একটা প্রসেস থাকবে যেটার থ্রুতে স্টুডেন্টটা ইনফরমেশন সাপ্লাই করবে অ্যাকাউন্টেন্টকে, দেন দ্য অ্যাকাউন্টেন্ট উইল সাপ্লাই ইনফরমেশন টু দ্য ডেটা স্টোর। তো সিমিলারলি অ্যাকাউন্টেন্ট হচ্ছে ইনফরমেশন নিবে অ্যান্ড ইনফরমেশন দিবে। সো দিস ইজ দ্য কনটেক্সট ডায়াগ্রাম ফর দি এন্টায়ার সিনারিও। ওকে, তো এখানে আপনারা চাইলে ডেটা ফ্লো গুলো লিখে দিতে পারেন, না লিখলেও সমস্যা নাই। স্টুডেন্ট থেকে ওদের আইডি যাবে, নেম যাবে, এক্সেট্রা, ওরা পাবে কি পাবে, ইনভয়েস পায়, তারপরে হচ্ছে মনে হয় বুক লিস্ট টাইপের কিছু পায়। এটা তো আর কি ইয়েতে লেখা আছে মনে হয় কোয়েশ্চেনে। তারপর অ্যাটেন্ডেন্ট কি ইনফরমেশন নিবে? স্টুডেন্টের ইনভয়েস ইনফরমেশন নিবে। তারপর ওরা সাপ্লাইও অ্যাকচুয়ালি ইনভয়েসই করে আপডেট করার জন্য। অ্যাকাউন্টেন্ট হচ্ছে গিয়ে ফাইনের ইনফরমেশন নিবে, দেন এই ফাইনের ইনফরমেশন আপডেট করবে, এক্সেট্রা। So this is basically the context diagram. Context diagram সম্পর্কে আর কোনো কোয়েশ্চেন আছে? ওকে, মুভিং অন। এখন আমরা যাই এটার ডেটা ফ্লো ডায়াগ্রামটা কিরকম হবে। সো ডেটা ফ্লো ডায়াগ্রামের জন্য আমরা দুইটা পোর্শন চিন্তা করতে পারি। প্রথম পোর্শনটা হচ্ছে আমাদের
ওই যে রেন্ট বুক এর প্রসেসটা, মানে রিটার্ন করার আগে, দ্য ফ্যাক্ট দ্যাট আই এম অনলি রেন্টিং অ্যাট ফার্স্ট, টেকিং সাম বুকস ফ্রম দ্য লাইব্রেরি, দ্যাট পোর্শন। তো প্রথম পোর্শনটা ছিল হচ্ছে দ্যাট দ্য স্টুডেন্ট রিকোয়েস্টস ফর বুকস, ওকে, through the rent book process from the application, the student needs to provide ID and name for this purpose. Then একটা প্রসেস থাকে, সেটা কি করবে, সেটা স্টুডেন্ট ডেটাবেস দিয়ে ইউজ করে ভেরিফিকেশন করবে। তার মানে প্রথম যে প্রসেসটা হবে আমার সিস্টেমে সেটা হচ্ছে একটা ভেরিফিকেশন প্রসেস। সো আমার একটা ভেরিফিকেশন প্রসেস থাকবে, এটার নাম্বার হবে 1 এন্ড প্রসেসের নাম হচ্ছে ভেরিফাই, একটা ভার্ব থাকতে হবে। So verify account dite pari ba student, anything, that's up to you. You can write account, you can also write student, whatever it is, it's up to you. So দুইটাই যে লিখতে হবে তা এমন না, just account লিখলেও হবে। Now there will be an entity named student. Okay, so student এই verification process এর জন্য কি কি পাঠাবে? ID and name. সো এখানে যাবে আইডি কমা নেম, মাল্টিপল ইনফরমেশন দিলে আপনারা কমা দিয়ে লিখতে পারেন, কোনো সমস্যা নেই। সো দ্য স্টুডেন্ট সাপ্লাইজ দ্য আইডি এন্ড নেম টু দ্য ভেরিফাই অ্যাকাউন্ট প্রসেস। সো ভেরিফাই অ্যাকাউন্ট যে ভেরিফাই করবে সে কোথা থেকে ইনফরমেশন নিয়ে করবে? অবশ্যই ডেটা স্টোর থেকে নিবে। সো একটা ডেটা স্টোর থাকবে স্টুডেন্ট টেবল। স্টুডেন্ট, সরি, So this is the data store. আচ্ছা, entity তে এখানে যেটা আমি বললাম যে it's better to use capital letter for all of them, but এটা পুরোপুরি না ইউজ করলে সমস্যা নেই, বাট ডেটা স্টোর ডেফিনেটলি আমার ক্যাপিটালে থাকতে হবে। এখান থেকে আমার ইনফরমেশন আসবে টু ভেরিফাই দ্য অ্যাকাউন্ট। আচ্ছা, সো ইফ এলস এর যে কন্ডিশনটা, যে একটা কেস হলে এরর মেসেজ আসবে, একটা কেস হলে এরর মেসেজ আসবে না, ওই ডিফারেন্সিয়েশনটা আমরা এখন করব না। এটা একটা লেভেল 1 ডিএফডি, মানে লেভেল 0 ডিএফডি। এখন আমরা হচ্ছে ওই ডিফারেন্সিয়েশনটা করব না, আমরা পরে সাব প্রসেসে গেলে ওটা করতে পারি। রাইট নাও আই থিংক দিস ইজ, মানে দিস পার্টিকুলার প্রসেস ইজ ইনাফ। এই প্রসেসের মধ্যেই ভেরিফিকেশনটা হয়ে যাচ্ছে, মানে সে এর মানে যদি এই চেকটা হয়ে যাচ্ছে যে একজনের পাসওয়ার্ড কি ডেটাবেসের সাথে ম্যাচ করেছে নাকি না, দেন হলো একটা কেসে একটা জিনিস করবে, একটা কেসে একটা জিনিস করবে। আমার জাস্ট কনসার্ন হলো ডেটা ফ্লোটা কিরকম হবে। তো ভেরিফাই অ্যাকাউন্টের পরে যদি এমন হয় যে আমার একটা এরর মেসেজ দেখাবে, তাহলে কন্ডিশনটা কি ছিল? If the information does not match, the error process will be initiated to show invalid message and ask for re-entering the information. Okay, so information যদি ম্যাচ না করে, একটা এরর জেনারেশন প্রসেস ইনিশিয়েট হবে, যেটা হচ্ছে একটা ইনভ্যালিড মেসেজ দেখাবে আর ইনফরমেশন রি-এন্টার করতে বলবে। আর ইনফরমেশন যদি ভ্যালিড হয়, the book database is searched. আচ্ছা, তার মানে হলো যে আমার যদি ইনফরমেশনটা ম্যাচ করে তাহলে আমার এক টাইপের ইনফরমেশন যাবে স্টুডেন্টের কাছে, আর যদি ইনফরমেশনটা ম্যাচ না করে তাহলে আরেক টাইপের যাবে। সো এই কেসে আমরা যেটা করতে পারি, আমরা পুরো প্রসেসটা এক্সপ্লোর করার আগে এই সেম প্রসেস থেকেই উই ক্যান সেন্ড অ্যান এরর মেসেজ টু দ্য, মানে সাম কাইন্ড অফ মেসেজ টু দ্য স্টুডেন্ট। হ্যাঁ, তো এই মেসেজটা এরর মেসেজও হতে পারে অথবা ওই মেসেজও হতে পারে, মানে ভ্যালিড মেসেজও হতে পারে যে ইয়োর ইনফরমেশন ইজ ভ্যালিড। সো হ্যাঁ, যদি ইনফরমেশন ভ্যালিড হয় তাহলে আর কোনো মেসেজ সেন্ড করা হয় না। আচ্ছা আচ্ছা, শুধুমাত্র এররের কেসে এরর মেসেজ সেন্ড করা হবে। তার মানে হলো এখানে এরর মেসেজ লিখলেই হবে, বিকজ আসলে ভ্যালিড মেসেজ দ্যাট ইউর পাসওয়ার্ড ওয়াজ কারেক্ট এরকম কোনো মেসেজ যাচ্ছে না। আমরা হচ্ছে জেনারেলাইজ করে ফেললাম যে এই প্রসেসের মধ্যে বোথ কেসেস হ্যান্ডেলড হয়ে যাবে, যে একটা এরর মেসেজ আসলো নাকি এরর মেসেজ আসলো না। সো বোথ কেসেস আমার হ্যান্ডেলড হয়ে যাবে। আর হলো I think re-enter এর কথা একটা আছে, হ্যাঁ, the error process will be initiated to show invalid message and ask for re-entering the information. So ওই তো ওই error মেসেজটা যাবে, দেন হচ্ছে স্টুডেন্ট আবার re-enter করবে, re-enter আইডি আর নেম। তো ওরা আবার কি পাঠাচ্ছে? ডেটা, এইটাই তো পাঠাবে তাই না? মানে আইডি আর নেমই তো আবার পাঠাবে, re-enter করবে। সো এটার জন্য আমার নতুন করে একটা ডেটা ফ্লো দিতে হবে না। দিস ডেটা ফ্লো ইজ ইনাফ, মানে এখানে ডেটার ট্রান্সফারটা হচ্ছে ওই আইডি আর নেম যে ওটা দিয়েই হবে। মানে এরর মেসেজ দেওয়ার পরে the system will ask for কি বলবো re-entering the password, right? So password or name or whatever, সেখানে যদি ওরা নেম পাসওয়ার্ড যা দিয়েছিল ওই ইনফরমেশনটা যে প্রথমে গিয়েছিল ওটাকে আবার রি-এন্টার করতে বলবে। তো যেহেতু সেম ইনফরমেশনই আবার যাচ্ছে, যদিও এটা কারেক্ট ভার্সন, স্টিল এটা লিখতে হবে না, ডেটা ফ্লো দিয়ে আলাদা করে লিখতে হবে না। The nature of information is the ID and name again. So that's why পুরানোটাই এখানে enough. We don't have to enter a new kind of information. So এই পোর্শনটুকু হচ্ছে এইটা।
এখন সো এটা বলা হয়েছে যদি কারেক্ট হয় তাহলে একটা সার্চ প্রসেস ইনিশিয়েট হবে। সো সার্চ বুকস নামের একটা প্রসেস ইনিশিয়েট হবে, যেটা হচ্ছে এখান থেকেই জেনারেট হবে। মানে আমরা একটা প্রসেস থেকে একটা প্রসেসে ডেটা ফ্লো করলাম, যেটা হচ্ছে কি একটা অ্যাকাউন্ট ভেরিফাই হলে এখন সে সার্চ করতে পারবে। সো এই যে এটাই, ইফ দ্য ইনফরমেশন ইজ ভ্যালিড দ্য বুক ডেটাবেস ইজ সার্চড। তো এখন বুক ডেটাবেসটা সার্চ হবে। আচ্ছা একটু খেয়াল করে দেখেন যে কোন বইটা সার্চ হবে এইটা কি কোথাও বলা আছে যে আমি যে একটা ডেটাবেসকে সার্চ করব স্টুডেন্ট কি কোন মানে আগের এই পোর্শনটুকুতে কোথাও বলা আছে যে স্টুডেন্ট এই ইনফরমেশনটা সাপ্লাই করেছিল দ্য ভেরিফিকেশন স্টেপে, মানে ওয়েবসাইটের মধ্যে? হ্যাঁ এক্স্যাক্টলি নো, ওয়েবসাইটের মধ্যে যখন আমি ভেরিফাই করব তখন তো আমি কোন বইটা সার্চ করব সেটা আমি দিব না। সো ভেরিফাই অ্যাকাউন্ট থেকে আসলে কি ইনফরমেশন আসবে, কাইন্ড অফ সেশন আইডি টাইপের একটা ইনফরমেশন আসবে। মানে আপনারা যখন একটা ওয়েবসাইটে লগ ইন করেন, আপনি এখান থেকে নতুন একটা পেজে রিডাইরেক্ট করেন, তখন আপনার সেশন আইডিটা স্টোর থাকে। সো এটাকে আপনি সেশন আইডিও লিখতে পারেন অথবা স্টুডেন্ট ইনফরমেশনও লিখতে পারেন। বোথ অফ দেম উইল বি কারেক্ট। সো স্টুডেন্ট আইডি কমার নেম এটাও লিখতে পারেন, দে উইল অলসো বি কারেক্ট। মানে বেসিক্যালি ভেরিফাই অ্যাকাউন্ট থেকে আপনার কোন ইনফরমেশনটা সার্চ প্রসেসে যাবে সেটা হচ্ছে যে আপনি যে অ্যাকাউন্টে লগ ইন করেছেন আপনার অ্যাকাউন্টটা ভ্যালিড, সো দিস ইজ ইয়োর অ্যাকাউন্ট। সো এটা যে আপনার অ্যাকাউন্ট, ওই আপনার আইডেন্টিটিটা হচ্ছে এই প্রসেস এখন যাবে। However, we also need to know about the information regarding what book to search, right? So that information must come from the student. So আরেকটা ডেটা ফ্লো হবে, স্টুডেন্ট হচ্ছে বুক ইনফো পাঠাবে, মানে সে আসলে কি বই সার্চ করতে চায়, তাই না? সো ওই ইনফরমেশনটা মাস্ট কাম ফ্রম দ্য স্টুডেন্ট। সো সার্চ বুক যে প্রসেসটা, সে হলো স্টুডেন্ট থেকে বুক ইনফরমেশন টাইপের কোনো ইনফরমেশন নিবে। আচ্ছা তারপর আমরা দেখি কি আছে। এটা হচ্ছে বুক ডেটাবেসকে সার্চ করা হবে। সো এখানে একটা ডেটাবেস থাকবে বুক। ক্যান সামওয়ান টেল মি হোয়াট উইল বি দ্য, আচ্ছা এখানে আমি ইনফরমেশন লিখি নাই তাই না, এটা হলো স্টুডেন্ট ইনফো টাইপের কিছু একটা ডেটা ফ্লো থাকবে। ওকে, ক্যান সামওয়ান টেল মি হোয়াট উইল বি দ্য ডিরেকশন অফ ডেটা ফ্লো ফর দিস পার্টিকুলার ডেটা ফ্লো ফ্রম বুক থেকে সার্চে আসবে? হ্যাঁ বুক থেকে সার্চ, ভেরি গুড। বিকজ আসলে আমি সার্চ যে করবো সেই ইনফরমেশনটা তো আমার বুক টেবিল থেকে আগে নিতে হবে। আমি এটা সবাই খেয়াল করবেন যে যখনই কোনো প্রসেস সার্চ বলে, the data flows direction must be towards the process from the data store. If I want to store something then or update something, then we have to send the data from the process to the data store. So এখানে আমি বুক ইনফো নামের কিছু লিখে দিলাম, এটা এখানে আসলো। আচ্ছা নেক্সট, if the book information is valid, if the book is unavailable, an error message is shown. If the book is found, a student can select his desired number of books in an iterative way. Okay, so যদি বইটা unavailable থাকে তাহলে একটা এরর মেসেজ যাবে, আবার বইটা যদি পাওয়া যায় তাহলে সেটা সিলেক্ট করা যাবে। তার মানে এটা আগের কেসটার মতনই, যে সার্চ বুকস থেকে একটা এরর মেসেজ টাইপের কিছু যাবে যে বইটা unavailable। আর যদি না হয় সে হচ্ছে সিম্পলি নতুন একটা প্রসেসে পাঠিয়ে দিবে, সেটা হচ্ছে সিলেক্ট। সো সিলেক্ট এর কেসে মানে সে সার্চ করলো, দেন হচ্ছে গিয়ে সেখান থেকে সিলেক্ট বুকস ইটারেটিভলি লিখতে দিতে পারেন, না লিখলেও সমস্যা নাই। সো ইউ ক্যান রাইট ইটারেটিভলি সিলেক্ট বুকস ইটারেটিভলি অলসো, নো প্রবলেম। সো দ্যাটস আপ টু ইউ। আচ্ছা তো সার্চ বুকস এর পরে হচ্ছে সিলেক্ট বুকস ইটারেটিভলি একটা প্রসেস হবে। তো এটা হচ্ছে 3 নাম্বার প্রসেস। এখন ইটারেটিভলি সার্চ যে সে করবে সেই ইনফরমেশনটা কোথা থেকে আসবে, সে সার্চ করলো, এখন হচ্ছে স্টুডেন্ট হচ্ছে গিয়ে সিলেক্ট করবে। তো সে আসলে সার্চ করছে ফাইন, বাট সে কোনগুলোকে সিলেক্ট করলো সেই ইনফরমেশনটা আসলে কে দিবে? স্টুডেন্টই দিবে না? মানে আমি তো দ্য ডিফারেন্সটাকে বুঝেন সার্চার সিলেক্টর মধ্যে? আমি হচ্ছে গিয়ে একটা ট্যাগ দিয়ে সার্চ করলাম যে আমি এই ক্যাটাগরির বইটাকে সার্চ করতে চাই। সাপোজ আই ওয়ান্ট টু সার্চ ফর ফিকশন বুকস, সো আমি ফিকশন যে ইনফরমেশনটা এটা এখানে পাঠিয়ে দিয়েছি সার্চ ইনফোতে। অ্যান্ড ফিকশনের আসার পর আমার কাছে অনেক অপশন আসলো, লাইক ড্যান ব্রাউনের বুকস আসলো, জেফরি আর্চারের বুকস আসলো। এখন আমি পিক করব সাপোজ জেফরি আর্চারের প্রিজনার অফ বার্থ, দেন আমার পার্টিকুলারলি ওই যে জেফরি আর্চারের প্রিজনার অফ বার্থটা এখানে পাঠাতে হবে। সো দিস ইজ অ্যাকচুয়ালি অ্যানাদার বুক ইনফো। তো আপনি চাইলে এখানেও বুক ইনফো লিখতে পারেন, এখানেও বুক ইনফো লিখতে পারেন, এটাকে সার্চ ইনফো লিখতে পারেন, এটাকে সিলেকশন ইনফো লিখতে পারেন, নো প্রবলেম। দুইটা বুক ইনফো দিলেও সমস্যা নেই।
জাস্ট বেসিক্যালি ইনফরমেশনটার নেচারটা কি সেটা পাঠাতে হবে। তো এটা হচ্ছে সিলেকশন প্রসেস। সো ইটারেটিভলি সে সিলেক্ট করবে। তো এই যে সার্চ করে যে নিয়ে আসলো, এখানে কিছু ইনফরমেশন ফিল্টার হলো, তাই না? সো এখান থেকেও কিছু বুক ইনফরমেশন আসবে। ওই যে আমি যেটা বললাম যে সে ফিকশন সার্চ করলো, ফিকশন সার্চ করে যত ফিকশন বই আছে, অল অফ দোজ ইনফরমেশন উইল কাম ফ্রম দিস প্রসেস টু দ্য থার্ড প্রসেস। অ্যান্ড সে সিলেক্ট করলো কোনটা, সেই ইনফরমেশনটা আসবে স্টুডেন্ট থেকে। সো এখানে অ্যাকচুয়ালি ডেটা স্টোর থেকে আলাদা করে আসার কিছু নাই। ডেটা স্টোর এখান থেকে অলরেডি ইট সেন্ড দ্য ইনফরমেশন টু দ্য সার্চ প্রসেস। সো সার্চ প্রসেস থেকে আসলে ইনফরমেশনটা চলে আসবে। সো আই ডোন্ট হ্যাভ টু গিভ আ লাইন বিটুইন বুক অ্যান্ড দ্য সিলেকশন প্রসেস। এটা কি আমরা বুঝতে পারি? জি ম্যাম। ওকে, নেক্সট কি? নেক্সট হলো at the end of this rent book process, the book rent database is updated, having the books list, student info, and rental duration information. Are with these info and invoices sent to the student for future reference. Okay, so এখন মানে এই এন্ডে হচ্ছে সাপোজ আরেকটা প্রসেস দিলাম আমরা, 4 নাম্বার প্রসেস, আমার লাস্ট প্রসেসটা রেন্ট বুক মানে ফার্স্ট প্যারাগ্রাফে, সেটা হচ্ছে এই যে আমার প্রসেস কার্ড টাইপের কিছু লিখতে পারেন। লাইক আমি হচ্ছে লাইব্রেরি থেকে কি কি বই নিব, তো এটাকে আপনারা কার্ড বলতে পারেন। এক প্রসেস কার্ড এন্ড সেন্ড ইনভয়েস, এরকম টাইপের একটা প্রসেস আমরা দিতে পারি। সো এখান থেকে এটা ইনফরমেশন কোথা থেকে নিল? এই যে এই সিলেকশন ইনফরমেশনটা থেকে নিল, যে হচ্ছে গিয়ে এটাও বুক ইনফো, অ্যাকচুয়ালি সিলেক্টেড বুক ইনফো টাইপের কিছু। So at the end of the rent book process, updated having the book list, student info, and rental duration information. Okay, so যত ইনফরমেশন মানে সে আসলে কি মানে যে এই যে প্রসেস করবে কার্ডটাকে, এটার জন্য তার কি কি ইনফরমেশন লাগবে? দে নিড ইনফরমেশন রিগার্ডিং হোয়াট বুক ইজ বিং রেন্টেড, কোন স্টুডেন্ট রেন্ট করছে, এই ইনফরমেশনটা কি তার কাছে আছে? আমাকে কেউ বলতে পারবেন ইয়েস অর নো? ডাজ দিস প্রসেস হ্যাভ দ্য ইনফরমেশন, মানে ক্যান দিস ফিগার, এখানে আমি যদি আর কোনো লাইন না অ্যাড করি, আমি কি এইটা বলতে পারবো যে প্রসেস 4 হ্যাজ দ্য ইনফরমেশন ফ্রম দ্য স্টুডেন্ট, স্টুডেন্টস ইনফরমেশন মানে স্টুডেন্ট আইডিটা তার কাছে আছে হয়তো। ম্যাম সেশন থেকে তো ওটা থাকার কথা। এক্স্যাক্টলি, সেশনটা যখন পাস করবো তাহলে আমি যেটা করতে পারি যে বুক ইনফোর সাথে একটা সেশন আইডিও পাস করে দিলাম, তাহলে অ্যাকচুয়ালি এখান থেকে সে ওই যে বুক ইনফো আইডি যে পাস হয়ে গেল, তার স্টুডেন্ট থেকে আবার আলাদা করে এই কারণে কোনো দিতে হচ্ছে না ইনফরমেশন। হাউএভার এখানে একটা জিনিস বলা আছে, সেটা হচ্ছে রেন্টাল ডিউরেশন। সো আমি কয়দিনের জন্য রেন্ট করব, এই ইনফরমেশনটা কি আমি ওয়েবসাইটে আগে কোথাও দিয়েছিলাম? ভেরিফিকেশন কোথাও তো দেই নাই। সো স্টুডেন্ট থেকে অ্যাকচুয়ালি স্টুডেন্ট থেকে আরেকটা ডেটা ফ্লো হবে এই প্রসেস পর্যন্ত, যেটা হচ্ছে রেন্টাল ইনফরমেশন দিবে। সো ফাইনালি দিস প্রসেস উইল স্টুডেন্ট থেকে যাবে, কারণ ম্যাম তো স্টুডেন্টরাই তো ওইটা হচ্ছে পাইতেছে যে কয়দিন তারা হচ্ছে মানে। আচ্ছা, এটা কি পরে লেখা দ্য স্টুডেন্ট নিডস টু, না তো স্টুডেন্ট না ম্যাম, কতদিনের জন্য রেন্ট করবে এটা তো স্টুডেন্টই দিবে, আর কে দিবে? মানে ম্যাম ওখানে যে উপরে বলা আছে যে 5 বুকস ফর 2 উইকস। হ্যাঁ, স্টুডেন্ট ক্যান রেন্ট ম্যাক্সিমাম 5 বুকস ফর 2 উইকস। তো এটা হচ্ছে ওরা কি করতে পারে, বাট ওরা আসলে কি করছে এই ইনফরমেশনটা তো নাই, যে ওরা যে বইগুলো রেন্ট করলো 2 সপ্তাহের জন্য, এমন তো হতে পারে আমি 1 সপ্তাহের জন্য রেন্ট করতে চাই, তাই না? জি ম্যাম, বুঝতে পারছি। ইনফরমেশনটা হচ্ছে স্টুডেন্ট দিবে। সো দিস ইজ দ্য ফাইনাল প্রসেস, এন্ড এই জিনিসটা আমার আপডেট করতে হবে বুক রেন্ট নামের একটা ডেটা স্টোরে। So this is the data flow diagram of the first paragraph. আমি কিন্তু এখনো প্রসেসকে এক্সপ্লোর করে দেখাই নাই। এই পোরশনটুকু পর্যন্ত সবার কাছে ক্লিয়ার? জি ম্যাম। ওকে, এখন যদি আমি কোয়েশ্চেনে বলতাম যে শো অল দ্য সাব প্রসেসেস অ্যাজ ওয়েল, আচ্ছা কোয়েশ্চেনে নাও বলতাম, তবু আপনাদের দিয়ে দেওয়া ভালো। সেটা হচ্ছে যে নাম্বার 1 দ্য ভেরিফিকেশন স্টেপ, যেটা হচ্ছে স্টেপ 1 ছিল আর কি, ওইটাকে তো আমি ডেফিনেটলি সাব প্রসেসে ডিভাইড করতে পারি। কিভাবে? এই যে ভেরিফিকেশন প্রসেসটা ছিল, ওর ভিতরে আমি কিছু আইডি এন্ড নেম সাপ্লাই করব, এন্ড আফটার দ্যাট সেখান থেকে আমার একটা কেসে এরর ইনফো আসবে, একটা কেসে আমার ইনফো আসবে না। সো আমি যেটা করতে পারি, আমি একটা প্রসেস মানে ওইটাকে যদি আমি এক্সপ্লোড করি, লেভেল 1 ডিএফডি তে নিয়ে আসি, দেন সাপোজ আমি দিলাম প্রসেস 1.1, এইটা হলো আমি দিলাম যে, আচ্ছা আমি এখানে কি নাম দিয়েছিলাম, ভেরিফাই অ্যাকাউন্ট, ঠিক আছে।
সো ভেরিফাই মানে এখানে আপনি দিতে পারেন যে ইনিশিয়েট ভেরিফিকেশন প্রসেস, এমন কিছু দিতে পারেন, ইনিশিয়েট ভেরিফিকেশন প্রসেস। সাপোজ এটা দিলেন আপনি আপনার প্রসেসের সাব প্রসেসের নেম। তো এখান থেকে ডেটা আসলে কোথা থেকে আসছিল? ভেরিফাই অ্যাকাউন্টের জন্য ডেটা ইনপুট হয় শুধুমাত্র এই যে আইডিয়ার নেম, যেটা হচ্ছে স্টুডেন্ট থেকে। সো আমার একটা ইনপুট দেখাতে হবে। আই থিঙ্ক ইউ অল রিমেম্বার যখন আমি এক্সপ্লোর করি, আই ডোন্ট হ্যাভ টু ড্র দ্য এন্টিটিজ এগেন। সো আমি এইটা ইনপুটটা কোথা থেকে আসছে লেখার দরকার নাই, বাট ডেটার নামটা লিখতে হবে, লাইক আইডিয়ার নেম যে আসছে সেভাবে। সো এরপরে আমি কি করব, এরপরে হচ্ছে সে তো এখানে ভেরিফিকেশন করে ফেললো, সো এখন হচ্ছে এরর যে ইনিশিয়েট হবে অথবা সার্চে যে সে যাবে, সেটা তো আসলে দুইটা ডিফারেন্ট প্রসেসে এখন আমি ডিভাইড করে ফেলতে পারবো। সো আমি সাপোজ একটা প্রসেস দিলাম, সেটা হচ্ছে (1.2). This is initiate error. So এটা হচ্ছে একটা প্রসেস হতে পারে যে that initiates the error, and if you notice properly যে এই বড় প্রসেস থেকে অ্যাকচুয়ালি একটা এরর মেসেজ আসে। তো কেউ কি আমাকে বলতে পারবেন যে এরর মেসেজটা কি এখান থেকে যাবে না এখান থেকে যাবে? 1.1 or 1.2 থেকে যাবে। 1.2, ভেরি গুড। সো এখান থেকে একটা এরর মেসেজ জেনারেট হবে। নেক্সট তারা কিন্তু কি করছে যে আচ্ছা, সো স্টুডেন্ট ইনফোটা যে এই ডেটা স্টোরে থাকলো, আমরা তো জানি যে ডেটা স্টোর অলওয়েজ দিতে হয় when we explode a process। সো এখানে স্টুডেন্ট এর একটা ডেটা স্টোর থাকবে যে হচ্ছে এখান থেকে ইনফরমেশন নিবে। আই থিঙ্ক ইউ অল রিয়েলাইজ যে ভেরিফিকেশন প্রসেসটা যেহেতু এটা, সো ডেটা স্টোর অ্যাকচুয়ালি এখানেই কানেক্টেড থাকবে। এখন যে যদি এমন হয় যে ভেরিফিকেশনে বললো দ্যাট দ্য অ্যাকাউন্ট ইজ ফাইন, প্রসিড, ইউ ক্যান প্রসিড টু সার্চ, দেন আমার আসলে প্রসেসটা আরেকটা হবে। এটা হলো সাব প্রসেস 1.3। সেটা হলো সাপোজ আমি দিলাম প্রসিড টু সার্চ, মানে এটার নাম আপনারা রিজনেবল কোন একটা নেম দিলেই হবে। এটা যেন বোঝা যায় যে এখানে হচ্ছে ভেরিফিকেশন প্রসেসটা পাস করেছে এন্ড কোনো এরর মেসেজ আসবে না। সো এই কেসে ইন এরর মেসেজ টাইপের কিছু থাকবে, লাইক এরর ইনফরমেশন, আর এখানে লাইক ভ্যালিড ইনফরমেশন টাইপের কিছু দিয়ে দিতে পারেন। দেন দিস প্রসিডস টু সার্চ। সো এখান থেকে আসলে ডেটা ফ্লো একটা বের হবে, যেটা আসলে কোন ডেটা ফ্লোটা, এই যে এটা স্টুডেন্ট ইনফো এন্ড সেশন আইডি। সো ওই ভ্যালিড ইনফোটাই আপনি চাইলে ভ্যালিড ইনফো লিখতে পারেন অথবা স্টুডেন্ট ইনফো সেশন আইডি লিখতে পারেন, ইয়োর উইশ। Okay, so if you notice clearly, all the data inflows from the previous figure are properly maintained for process 1. Sub process 3টা নিলাম, but data flow গুলা কিন্তু consistent. So এটা কি ক্লিয়ার সবার কাছে? সাব প্রসেস এক্সপ্লোশনটা আমরা বুঝতে পেরেছি যে ভেরিফাই অ্যাকাউন্টকে কিভাবে আমরা এক্সপ্লোড করলাম নতুন ডায়াগ্রামে, মানে জাস্ট এই পোর্শনটাকে আমরা বড় করে দেখছি, ভেরিফাই অ্যাকাউন্টটাকে আমরা বড় করে দেখলাম। এটা কি ক্লিয়ার? 1.3 টা একটু আলাদা বলবেন। 1.3 টা হচ্ছে ওকে। সো কোশ্চেনে কি ছিল, দ্যাট if the information does not match then the error process will be initiated, এটা তো আমাদের লেফট সাইডের কেসটা। আর if the information is valid then the book database is searched, মানে যদি এমন হয় যে ইনফরমেশনটা এখন ভ্যালিড আছে, তাহলে তো আমি আসলে সার্চ করা শুরু করব, মানে আমি এই যে এই প্রসেসটাই পাঠাবো, তাই না? তো এটার জন্য তো আমার একটা সাব প্রসেস লাগবে, কারণ আমি এখান থেকে তো ডিরেক্ট পাঠিয়ে দিতে পারবো না, কারণ এখান থেকে তো আমি এক টাইপের ইদার এরর ইনফো পাঠাচ্ছি, না হয়তো আমি সার্চের রিলেটেড কোনো কাজ করছি। সো আমার মাঝে একটা প্রসেস দিতে হবে, প্রসিড টু সার্চ, মানে এখন আমার এই প্রসেসটা হচ্ছে সে রেডি হচ্ছে, তার ইনফরমেশনটা ভ্যালিড, এখন আমি সাপোজ নতুন একটা প্রোফাইলে আসলাম, সে প্রোফাইলটা দেখাবে, ওই প্রসেসটুকু যে ইন্টারমিডিয়েট প্রসেসটা যে আমার অ্যাকাউন্টটা ইজ ফাইন ভেরিফাইড, এখন হলো আমি আমার প্রোফাইলটা দেখাবো আর সামথিং, দেন হচ্ছে আমি সার্চে প্রসিড করব। সো ওই ইন্টারমিডিয়েট স্টেপটা হচ্ছে প্রসেস 1.3। জি ম্যাম। ক্লিয়ার? জি ম্যাম, ক্লিয়ার। ওকে, সো দিস ইজ দ্য মানে এক্সপ্লোডেড পোর্শন। তো আমরা আরেকটা পোর্শনকে এক্সপ্লোর করতে পারি অ্যাকচুয়ালি, আমরা চাইলে ওই যে সিমিলারলি দ্য বুক ইজ আনঅ্যাভেলেবল, এটা কোন স্টেপের পরে ছিল? সার্চ স্টেপের পরে। সো
সার্চের পরে আমরা এই সার্চ নাম্বার 2টাকে আমরা ইয়ে করতে পারি, আবার এক্সপোর্ট করতে পারি, তাই না? এটা আই থিঙ্ক আপনারা নিজেরা পারবেন। সার্চ বুকস এর মধ্যে আমি সাপোজ দুইটা এক্সপ্লোর করে দুইটা সাব প্রসেস, তিনটা সাব প্রসেস নিয়ে আসলাম। প্রথমটা হচ্ছে ইনিশিয়েট সার্চ, তারপর একটা হচ্ছে এই জাস্ট এরকম ইনিশিয়েট এরর, একটা হচ্ছে প্রসিড টু সিলেকশন। সো ইনিশিয়েট এররের হচ্ছে আমি এরর মেসেজ দিয়ে দিব, বের করব, আর প্রসিড টু সিলেকশন হচ্ছে আমি সিলেকশনের দিকে পাঠিয়ে দিব। সো এইটাকেও আমি সিমিলারলি এক্সপ্লোর করতে পারি। বাট আপনারা যে এক্সপ্লোর করছেন অবশ্যই এগুলো কিন্তু ডিফারেন্ট ফিগার্স হতে হবে, হ্যাঁ? তো আপনি আরেকটা মানে একদম এক পেজে আপনি এটা ড্র করবেন, দেন নেক্সট পেজে এটা হতে হবে, হ্যাঁ? সেম পেজে দিলে জিনিসটা খুবই ক্লামজি হয়ে যায় এন্ড বোঝাও যায় না ডিফারেন্স। সো আপনারা উপরে লিখে দিবেন যে দিস ইজ দ্য এক্সপ্লোশন অফ দিস পার্টিকুলার প্রসেস। তো আপনাদের কোয়েশ্চেন এত ডিফিকাল্ট হবে না যে 3-4টা এক্সপ্লোশন করতে হবে বা 3-4 লেভেল এক্সপ্লোশন করতে হবে হয়তো, বাট আপনারা জাস্ট ফর প্র্যাকটিস কেস একটু দেখে দেখেন। তো এটা হচ্ছে বলেন। ম্যাম এর প্রতিটাই তো হচ্ছে লেভেল 1 তাই না? প্রত্যেকটা লেভেল 1 বলতে না, দিস ইজ দ্য লেভেল 0 ডিএফডি, দিস ইজ লেভেল 1 ডিএফডি। আর আমি যদি সার্চ বুকসটাকেও এক্সপ্লোর করি দ্যাট উইল অলসো বি লেভেল 1 ডিএফডি। মানে আপনার আসল কথা জি হচ্ছে ম্যাম, ওটাই বলতেছিলাম যে ম্যাম নেক্সট আমরা যেটা করবো সেটা হচ্ছে লেভেল 1 হবে, হ্যাঁ সেটা সার্চ বুকসটা যে মানে এটা কি আমার করে দেখাতে হবে না? আপনারা পারবেন, এটা একদম জি এক্স্যাক্টলি ম্যাম পারবো ম্যাম। হ্যাঁ হ্যাঁ। তো ওইটাও আসলে লেভেল 1 ডিএফডি হবে। এরপরে যদি আমি এই কোন ইনিশিয়াল এররটাকে যদি ডিভাইড করতাম 1.2.1 সেটা লেভেল 2 ডিএফডি। ইয়েস। আচ্ছা, আমাদের এখন একটা প্যারাগ্রাফ বাকি, সেটা হচ্ছে return portion টুকু। At the time of returning books, a student needs to return those to an attendant or of the library. The attendant verifies the invoice and uses the return book process online to make updates in the book database. If any student returns the books after due date, তাহলে হচ্ছে একটা প্রসেস হবে calculate fine, আর সেটা হচ্ছে স্টুডেন্ট অ্যাকাউন্টস ফাইলে আপডেট হয়ে যাবে, তারপরে সে পে করবে, যেটা অ্যাকাউন্টেন্ট আপডেট করবে। আচ্ছা ফাইন, ভেরি গুড। সো যেহেতু এই আচ্ছা, আপনারা চিন্তা করতে পারেন যে আপনার এক্সামে ডেটা ফ্লো ডায়াগ্রাম আঁকছেন, এখন আপনার একটা পেজ শেষ হয়ে গেল, আপনি কি করবেন? আপনার এখনো আরো জিনিস আঁকা বাকি। সো আপনি তাহলে নতুন পেজে গিয়ে আবার এন্টিটি গুলা রিপিট করবেন, নামগুলা, হ্যাঁ? সো জোর করে একটা পেজে পুরাটা আটানো ট্রাই করবেন না। তো সাপোজ এখন আমরা সেকেন্ড পোর্শনে যাই, ওইটা তো আই থিঙ্ক আপনারা নিজেরা পারবেন, সার্চের এক্সপ্লোশনটা। সো এই পোর্শনটা কি হবে? এটা হচ্ছে এখন ওরা রিটার্ন করতে আসছে সাপোজ স্টুডেন্ট। সো ইন দ্যাট কেস আমার একটা স্টুডেন্ট এন্টিটি নিতে হবে। আচ্ছা, the student will return the book to the attendant. Attendant verifies the invoice. আচ্ছা, ওকে। সো স্টুডেন্ট যে অ্যাটেন্ডেন্ট কে ইনভয়েস দিল, এই পোর্শনটা তো সে ফিজিক্যালি করলো। ওকে ওকে, সরি, তাহলে আমি কনটেক্সট ডায়াগ্রাম একটা ভুল করেছিলাম, আপনি ঠিক বলেছিলেন যে অ্যাটেন্ডেন্ট আসলে সিস্টেম থেকে কিছু রিসিভ করে না। সো অ্যাটেন্ডেন্টের কেসে সে আসলে ইনভয়েসটা সিস্টেম থেকে রিসিভ করবে না, সেটা আসলে সে ফিজিক্যালি রিসিভ করে। জি ম্যাম। সো অ্যাটেন্ডেন্ট আসলে ইনভয়েসটা সাপ্লাই করবে, এটা ফিজিক্যালি রিসিভ করেছে। সো দিস উইল নট বি আ পার্ট অফ দ্য সিস্টেম। থ্যাংক ইউ। ওকে, সো এখন আমরা যাই এখানে। সো স্টুডেন্ট হচ্ছে কি করবে? ইনভয়েসটা দিয়ে দিয়েছে সাপোজ ইয়েকে, অ্যাটেন্ডেন্টকে। এখন তাহলে বুকস স্টুডেন্ট ফিজিক্যালি ইনভয়েসটা দিয়ে দিল, তাহলে তো আসলে এখন স্টুডেন্টের আর কোনো কাজ নাই, এখানে আর স্টুডেন্ট এন্টিটি আমার দরকার নাই। So I can totally remove this. Okay. So the attendant will supply the invoice information to the system, যেটা আসলে পরে টেবিলকে আপডেট করে দিবে। সো এখন হচ্ছে সে, আমরা এখানে কি নাম দিতে পারি? যে initiate return book process. You can name it this or you can name it supply invoice to the database, এরকম কিছু দিতে পারেন। সো সাপোজ আমি এই নামটা দিলাম, এইটা আমার কত নাম্বার প্রসেস হবে? এটা এখানে ছিল 1 2 3 4, সেটা হবে 5 নাম্বার প্রসেস। সো ইনিশিয়েট দ্য রিটার্ন প্রসেস, যেটা কোন টেবিল আপডেট হয়? টু মেক আপডেটস ইন দ্য বুক ডেটাবেস। ওকে, সো বুক ডেটাবেসটা অ্যাকচুয়ালি আগের পেজে ছিল, বা যেহেতু আগের পেজে ছিল আমি বুক কথাটা আবার লিখবো, তার মানে কিন্তু এটা না যে দুইটা ডিফারেন্ট টেবল, দুটো আসলে সেম টেবল। সো এটা এখন বুক টেবলে জমা হয়ে যাবে এই ইনফরমেশনটা, তাই না? ইউজেস
হ্যাঁ, সে হচ্ছে আপডেট করলো বুক ডেটাবেসে, মানে হলো যে এই বুকটা এখন সাপোজ অ্যাভেলেবল না, এটা হচ্ছে স্টুডেন্টটা নিয়ে গিয়েছে, সো এই আপডেটটা সেখানে করবে। সো এখানে সে প্রথমে হচ্ছে গিয়ে এখানে কি ইনভয়েস এর কথা বললো, অ্যাটেন্ডেন্ট ভেরিফাইজ দ্য ইনভয়েস এন্ড ইউজেস দ্য, আচ্ছা, সো এখানে কাইন্ড অফ ইনিশিয়েট না দিয়ে ইনিশিয়েট রিটার্ন প্রসেস এন্ড ভেরিফাই ইনভয়েস টাইপের কিছু দিতে পারি আমরা। সো এখানে সেই ইনভয়েস ইনফরমেশনটা, ইনভয়েসের মধ্যে অ্যাকচুয়ালি কোন বুক নেওয়া হয়েছে সেটা থাকে। সো দ্য শুধু আমি যদি ইনভয়েসটা সাপ্লাই করি তাহলে আমার আর আলাদা করে বুক ইনফরমেশন দিতে হবে না। সো এখানে বুক ইনফো আমি আসলে এখান থেকে পেয়ে যাচ্ছি, সো দিস ইনফরমেশন ইজ ইনাফ। দ্য অ্যাটেন্ডেন্ট সাপ্লাইজ দ্য ইনভয়েস, যেটা এই প্রসেসের থ্রুতে পরে বুক ডেটাবেসে যাবে। আচ্ছা, নেক্সট, if any student returns the books after due date, the process calculate fine initiates. Okay, that automatically calculates a fine and student accounts file হচ্ছে গিয়ে কি হয়ে যাবে, আপডেটেড হয়ে যাবে, ফাইন। সো আচ্ছা, তারপরে হলো, তার মানে এখান থেকে একটা নিশ্চয়ই ডেটা ফ্লো আসবে টু দ্য ক্যালকুলেট ফাইন প্রসেস। সো ক্যালকুলেট ফাইন একটা প্রসেস হবে, তো এটা হচ্ছে গিয়ে ইনফরমেশন আসবে ক্যালকুলেট ফাইন পর্যন্ত যে রিটার্ন আফটার, যদি এমন হয় রিটার্ন আফটার ডিউ ডেট, তাহলে হচ্ছে ওই ইনফরমেশনটা, যে ডেটের ইনফরমেশনটা কয়দিন পরে আসছে, স্টুডেন্ট এন্ড ডেট ইনফো, সেটা হচ্ছে আমার এই ক্যালকুলেট ফাইন প্রসেসে চলে আসবে, যেটা হচ্ছে ফাইন ক্যালকুলেট করে কি করবে, স্টুডেন্ট অ্যাকাউন্টস ফাইলে সেটা আপডেট করে দিবে, ফাইন। সো এখানে আমার একটা ক্যালকুলেট ফাইন প্রসেস থাকবে। আচ্ছা, সে এই ইনফরমেশনটা এখানে আসবে, সেটা হচ্ছে গিয়ে স্টুডেন্ট ডেট ইনফো লিখে দিতে পারি আমি, or if you want to write the invoice simply সেটাও লিখতে পারবেন, বিকজ ইনভয়েসের মধ্যে আসলে এই ফুল ইনফরমেশনটা থাকবে যে সে কবে এটা নিয়েছিল, কবে রিটার্ন করছে, এক্সেট্রা। সো ক্যালকুলেট ফাইন নামে একটা প্রসেস থাকবে, যেটা কোথায় আপডেট করবে, স্টুডেন্ট অ্যাকাউন্ট। ওকে, সো এই পোর্শনটুকু ডান। নেক্সট, the student has to pay the fine in the usual way by going to the bank, এটা physically, so এটা কিছু করতে হবে না। The accountant updates the payment updates in the student accounts file. আচ্ছা, সো এই আপডেটটা সে এটা কে করছে, এটা অ্যাকাউন্টেন্ট করছে ইন দ্য স্টুডেন্ট অ্যাকাউন্টস ফাইল। সো এই ক্যালকুলেট ফাইন করে যে আপডেট করে, আচ্ছা, সাপোজ ক্যালকুলেট ফাইনের পরে যে রেন্টাল কোন একটা ইনফো এখানে চলে যায়, বাট কাজটা আসলে কে করছে, অ্যাটেন্ডেন্ট করছে। সো আমি জাস্ট এখানে একটা অ্যাটেন্ডেন্ট থেকে কিছু ডেটা ফ্লো নিয়ে আসলে আমার, সরি, অ্যাকাউন্টেন্ট থেকে কিছু ডেটা ফ্লো নিয়ে আসলে আমার কাজটা হয়ে যায়। সো অ্যাকাউন্টেন্ট এই কাজটা করে, নিশ্চয়ই অ্যাকাউন্টেন্ট কোন ইনফরমেশন সাপ্লাই করছে, লাইক স্টুডেন্ট রিলেটেড সাম ইনফো, আপনি এটা অ্যাজিউম করে নিতে পারেন এই কোয়েশ্চেন থেকে, যে পেমেন্ট ইনফো বা স্টুডেন্ট ইনফো, এনিথিং। সো এটা হচ্ছে সে অ্যাকাউন্টেন্টটা এখানে সাপ্লাই করে। সো সেটা অ্যাকচুয়ালি ক্যালকুলেট ফাইন অ্যান্ড ডেপোজিট অ্যামাউন্ট টাইপের কিছু প্রসেস আমরা এখানে লিখতে পারি, আই থিঙ্ক। সো এটাকে আমরা ক্যালকুলেট ফাইন অ্যান্ড ডেপোজিট অ্যামাউন্ট, ডেপোজিট তো না, and update accounts I think would be more appropriate, এই নামের একটা প্রসেস এটা হতে পারে। সো দিস ইজ দ্য সেকেন্ড পোর্শন। তো এইটা তো আপনারা চাইলে আরো এক্সপ্লোর করতে পারে রিটার্ন প্রসেসটা। এখানে আসলে দুইটা ভাগ হতে পারে, একটা হচ্ছে কি রিটার্ন প্রসেস আর একটা হচ্ছে গিয়ে ইনভয়েস ভেরিফিকেশন পার্টটা। তো এই জিনিসটাও আপনারা নিজেরা ট্রাই করেন, না পারলে আমাকে বলেন, ফুলি দেখা দিও, বাট আমি যেহেতু এটা দেখালাম, আই থিঙ্ক আপনাদের পারা উচিত এটা, মানে যে কোনো সাব প্রসেসের ডিভিশনটা। জাস্ট একটা জিনিসই খেয়াল করতে হবে যে যেখান থেকে যেই কয়টা ডেটা ফ্লো ইন হচ্ছে বড়, মানে আগে এই ফিগারটায়, সেটা আমি লেভেল 1-এ গেলে যেন ততগুলো ডেটা ফ্লো টোটাল সিচুয়েশনে ইন থাকে এন্ড আউটও থাকে আর কি। আর ডেটা স্টোরটা মেনশন করতে হবে ইন দ্য এক্সপ্লোরেড ফিগার। সো দিস ইজ দ্য আই থিঙ্ক দ্য সলিউশন ফর দ্য কনটেক্সট এন্ড দ্য ডেটা ফ্লো ডায়াগ্রাম অফ। আচ্ছা, একটু খেয়াল করি, অ্যাকাউন্টেন্ট কি কোনো ইনফরমেশন নিচ্ছে এখান থেকে? না তো, ফিজিক্যালি নিয়েছে, সো এখানেও আসলে থাকবে না। সো আই থিঙ্ক ডেটা ফ্লো ডায়াগ্রামটার পরে আমরা আরো ক্লিয়ারলি ডিটেলস পাই। সো যেহেতু আমার কোয়েশ্চেনে এমন কিছু লেখা নাই যে অ্যাকাউন্টেন্ট কি স্টুডেন্ট থেকে ইনফরমেশন নিয়েছে, আমি এটা অ্যাজিউম করতে পারি যে অ্যাকাউন্টেন্টের কাছে সে ফিজিক্যালি গিয়েছিল, দেন অ্যাকাউন্টেন্ট সেটা করে দিয়েছে, মানে হলো ওই ব্যাংকের অ্যাকাউন্টেন্টের কথা বললাম আমি। সো এই পোর্শনটাকেও বাদ দিতে পারি। কোয়েশ্চেনটা যেহেতু ভেগ, এরকম আনসার করলেও ইউর আনসার উইল বি কারেক্ট।
আচ্ছা, সো এই পুরো ফিগার নিয়ে কারো কোনো কনফিউশন, এনিথিং, এনি কোয়েশ্চেন, অর ডু ইউ ক্লিয়ারলি আন্ডারস্ট্যান্ড দিস? সবাই বুঝতে পেরেছি কনটেক্সটটা, ডেটা ম্যাম ফ্লোটা? ওখানে বলেন। ম্যাম এখানে যে কোশ্চেনটা ছিল ম্যাম, হ্যাঁ, ওখানে হচ্ছে একটু ছিল যে ওখানে প্রসেসের ক্ষেত্রে ম্যাম কিছু ক্যাপিটাল লেটার দিয়ে শুরু করা ছিল, যেমন হচ্ছে রেন্ট বুক প্রসেস, তারপর হচ্ছে ইরোর ইরোর প্রসেস মেবি ছিল উপরে ম্যাম, উপরে প্যারাতে। হ্যাঁ, তো ম্যাম আমি ম্যাম যখন পড়ছি তখন ভাবছি যে এইগুলো হচ্ছে প্রসেসের নাম হবে, কিন্তু ম্যাম আপনার যখন সলিউশন দেখলাম তখন ম্যাম জিনিসগুলো আরো মানে ভাগ হয়ে গেল। হ্যাঁ, মানে সার্চ বুক প্রসেস এখানে কিন্তু অলরেডি ম্যাম, এখানে কিন্তু এই জিনিসগুলো নাই, যে খালি জাস্ট লেখা আছে বুক ডেটাবেস রিসার্চ। তো ম্যাম এই জিনিসটা আমরা কিভাবে আইডেন্টিফাই দ্য করব? থিং ইজ আপনাদের কোয়েশ্চেনে না এরকম ক্যাপিটাল লেটার দিয়ে ক্লু দেয়া থাকবে না। কি ম্যাম? ওকে, সো আপনারা কখনো এটার উপর রিলাই করবেন না যে কোথায় ক্যাপিটাল আছে কোনটায় নাই। আপনাদের কোয়েশ্চেনটা পুরো পড়ে বুঝতে হবে যে আসলে কোনটার কেসে কি থাকবে। ম্যাম ওখানে প্রসেস লেখা থাকে, তো ম্যাম ওটা দিয়ে এটা আইডেন্টিফাই এটা করা কোনো যাবে না? গ্যারান্টি নাই, এটার কোনো গ্যারান্টি নাই যে আপনার কোয়েশ্চেনের মধ্যে প্রসেস লেখা থাকবে। কোয়েশ্চেনের মধ্যে কোনো একটা অ্যাক্টিভিটি লেখা থাকতে পারে, এটাকে আপনার বুঝতে হবে যেটা প্রসেস। জি ম্যাম, বুঝতে পারছি। ওকে, সো আমি তো বললাম এই কোয়েশ্চেনটা খুবই ডিফিকাল্ট একটা কোয়েশ্চেন, এখান থেকে ইন্টারপ্রেট করা ডিফিকাল্ট। আমরা যে ফুড অর্ডারিং এর যেটা দেখেছিলাম এটা একদম সিম্পলিস্টিক ছিল না, দেখে বোঝাই যাচ্ছিল যে জি প্রসেস ম্যাম। এটা হবে। হ্যাঁ, সো আপনাদের ডিফিকাল্টি লেভেলটা উইল বি সামওয়্যার বিটুইন দিস টু কোয়েশ্চেন। আমি এতটুকু বলতে পারি যে এইটার মতন এত হয়তো ডিফিকাল্ট হবে না, আবার এটার মতো এত ইজি হবে না, ইট উইল বি সামওয়্যার বিটুইন দিস টু। সো দ্যাট ওয়াজ মোরলেস দ্য ডেটা ফ্লো অ্যান্ড দ্য কনটেক্সট ডায়াগ্রাম। আমরা এখন যেটা করবো যে আমরা অ্যাক্টিভিটি ডায়াগ্রামটা করে ফেলবো। অ্যাক্টিভিটি ডায়াগ্রামটা অনেক সিম্পল, বেশি কমপ্লিকেটেড না। এখানে হচ্ছে ইফ ম্যাম এলস। হ্যাঁ বলেন। ম্যাম আসলে কোশ্চেনটা যদি হাতে পাইতাম তাহলে মানে পেন দিয়ে আর কি করে আন্ডারলাইন করে নিতে পারতাম ফার্স্টে যখন পড়তাম, কিন্তু এখন তো অনেক টাইম লাগবে এগুলা ফাইন্ড আউট করতে। হ্যাঁ, that's a part of it, that's a part of your online classes. অনলাইন ক্লাস হলে, আমাদের অনলাইন এক্সাম হলে কিছু কিছু জিনিস তো আমাদের ট্রেড অফ থাকতেই হয়। তো এটা এটা তো টিচারদের মাথায় থাকে কোয়েশ্চেন করার সময়, কোনো অনলাইন কোয়েশ্চেন হোক অফলাইন কোয়েশ্চেন হোক। এই কোর্সটার তো আগেও অনলাইন ক্লাসেস তো আসলে আগে 2-3টা ট্রাইমেস্টারে হয়ে আসছে ইউআইতে, এন্ড এই কোর্সটা তো ছিল। সো ওইসব চিন্তা করেই আজকে কোয়েশ্চেন বানানো হয়। মানে মানে Okay. ইটস দ্যাট থিং, বাট উই উইল হ্যাভ টু মেক ডু, কিছু করার নাই। হাতে কোয়েশ্চেন পেলে আমরা দাগায় দাগায় করতে পারতাম, সেটা আর কি অনেক কোর্সের জন্য অ্যাপ্লিকেবল। লাইক আপনি ডিবিএমএস এ ইআরডি বানাচ্ছেন, ওই কেসেও তো আপনার যদি হাতে দাগায় করতে পারতেন তাহলে সুবিধা হতো। সো দিস ইজ জাস্ট মানে ব্যাড লাক, একটা ট্রেড অফ দ্যাট উই হ্যাভ টু ডু বিকজ আমরা হলো অনলাইন ক্লাস করছি। আচ্ছা, আজকে আমি অ্যাটেন্ডেন্স নিব না, সো আপনাদের আইডি লেখার দরকার নেই। Okay, now let's go to Okay. activity diagram. ম্যাম, ডেটা ফ্লো ডায়াগ্রামে আমরা যেই যেই লাইনগুলোকে কনসিডার করব ওগুলোর মধ্যে কি কোনো না কোনো ভাবে হচ্ছে ডেটা পাসিং হওয়া, ডেটা আসা এই ধরনের কিছু একটা অবশ্যই থাকবে, তাই না? যেমন কিবোর্ডে ইনপুট দিতেছি এ ধরনের কিছু একটা থাকবে। হ্যাঁ, মানে আমি হচ্ছে নাম দিচ্ছি, মানে এক্স্যাক্টলি আই থিঙ্ক আপনার কনসেপ্টটা একদম রাইট ট্র্যাকে আছে, যে আমি কোন একটা ইনপুট সাপ্লাই করছি, সেই ডেটাটা যাচ্ছে কোন প্রসেস থেকে। এখন সেটা এমনও হতে পারে যে আমি কিবোর্ডে এন্ট্রি করছি না, বাট ডেটাবেজে আগে থেকে ছিল, ডেটাবেস থেকে আমার কাছে ইনফরমেশন আসে, দ্যাট ক্যান অলসো বি আ ডেটা ফ্লো, রাইট? এটা বুঝতে পারেন? জি। হ্যাঁ, সো এমন হতে পারে যে আমি ইনপুট দিচ্ছি অথবা আমি সিস্টেম থেকে আউটপুট নিচ্ছি। সো দুই দুই ইট ক্যান ওয়ার্ক বোথ ওয়েজ। বাট আপনার কনসেপ্টটা ওইটাই ঠিক আছে, যে আসলে কোন টাইপের ডেটার পাস হচ্ছে, এখানে ডেটার ইনফরমেশন ফ্লো হচ্ছে। ওকে, সো এখন আমরা এই যে যাই। আমরা যেটা সলভ করলাম প্রথম দিকে ছিল হচ্ছে বুক রেন্ট করা, তার জন্য হচ্ছে রিকোয়েস্ট করতে হয়। তো হ্যাঁ, আমার যখন সলভ করছিলাম তখন মাথায় আসছিল যে বুক রেন্টের সাথে হচ্ছে এই ধরনের একটা প্রসেস হবে যে রেন্টিং প্রসেসটা চলবে, রিকোয়েস্ট প্রথমে থাকবে, মানে স্টুডেন্টের এন্ড থেকে হচ্ছে প্রসেসের দিকে একটা এরো হবে, সেটা রিকোয়েস্ট হবে, তারপর আবার মানে কিভাবে আবার অ্যাকসেপ্টেন্সটা আসবে ওই ধরনের কিছু একটা আবার আইডিয়া করতে পারতেছিলাম না। আচ্ছা, সো দ্য থিং ইজ, এই যে স্টুডেন্ট যে একটা জিনিস রিকোয়েস্ট করলো, রিকোয়েস্ট করাটা একটা অ্যাকশন না? ওরা যে রিকোয়েস্ট করছে দ্যাট ইজ ফাইন, বাট রিকোয়েস্ট করার জন্য কি কোন ডেটা সাপ্লাই করতে হবে, এটা হচ্ছে ডেটা ফ্লো ডায়াগ্রাম। তো এটা কি বুঝতে পেরেছি যে ওরা রিকোয়েস্ট করছে, দ্যাটস ফাইন। সো একটা ডেটা ফ্লো মানে কোনো না কোনো ডেটার ফ্লো তো হবে, রিকোয়েস্ট করার জন্য তো আমার কোনো ইনফরমেশন দিতে হবে যে আমি এই বইটা রিকোয়েস্ট করব।
আমার নাম আইডি হচ্ছে এইটা, আমি আগে আমাকে ভেরিফাই করেন, তারপর হলো যে আমি যে রিকোয়েস্ট করবো একটা বই রেন্ট করব, আমি কোন বই রেন্ট করব সেই ডেটাটা আমার পাস করতে হবে। সো ডেটা ফ্লো ডায়াগ্রামের হোল পয়েন্টই হচ্ছে যে আমি যেই অ্যাকশন করতে চাই না কেন, আমার এই অ্যাকশন করার জন্য দ্য ডিটেলস অর দ্য ইনফরমেশন দ্যাট হ্যাজ টু পাস বিটুইন দ্য এন্টিটিজ অ্যান্ড দ্য প্রসেসেস অ্যান্ড দ্য ডেটা স্টোর, ওইটার উপর ফোকাস করতে হবে। তো আপনি যে কথাটা বলেছেন সেটা ঠিক আছে, রিকোয়েস্ট হবে ফাইন, বাট ডেটা ফ্লোতে আমরা এইটা দেখাবো না যে আমি রিকোয়েস্ট করছি, আমি এইটা দেখাবো যে আমি রিকোয়েস্ট করার টাইমে কি ডেটা সাপ্লাই করব। ডিফারেন্সটা বোঝা গিয়েছে? আপনি যেটা বললেন ওটা আমরা ইউজ কেসে দেখবো, যে আমি যে রিকোয়েস্ট করছি আপনারা ইউজ কেসে গিয়ে দেখবেন যে আসলে অ্যাক্টর আর রিকোয়েস্ট নামের একটা জিনিস আছে, রিকোয়েস্টের সাথে অ্যাক্টরের ডিরেক্ট কানেকশন। ডেটা ফ্লোতে আমি রিকোয়েস্ট করার জন্য কোন ডেটা পাঠাবো এটা হচ্ছে ইম্পর্টেন্ট। সো এটা ক্লিয়ার এখন? জি ম্যাম এখানে সেশন আইডির যে ব্যাপারটা, ম্যাম এটাকে প্রতিটা ক্ষেত্রে লিখতে হবে নাকি ম্যাম না, লিখতে হবে না, এই এক্সাম্পলে ছিল খালি মানে আমার কোনো না কোনো ইনফরমেশন পাঠাতে হচ্ছে, সো এই জন্য আমি সেশন আইডি লিখেছি। আপনি চাইলে সেটাকে স্টুডেন্ট ইনফরমেশন নামও দিতে পারতেন। জি ম্যাম। Alright, so let's now start activity diagram. So activity diagram is মানে কি বলবো, এটা হচ্ছে ফ্লো চার্ট টাইপের। তো আপনারা আগে স্কুল কলেজে যেসব ফ্লো চার্ট দেখে আসছেন সিমিলারলি অনেকটা ওইরকম। আমরা হচ্ছে একটা প্রসেসের মধ্যে আসলে কি কি অ্যাকশনস হয়, লাইক আমি যে একটা ভেরিফিকেশন প্রসেস লিখলাম এটা ডেটা ফ্লো ডায়াগ্রামে, মধ্যে আসলে কি টাইপের অ্যাক্টিভিটি হয়, একটা বড় প্রসেসের মধ্যে কি কি অ্যাক্টিভিটি হয়, that is the activity diagram. It does not it is not concerned with what kind of data is flowing through the different processes. এটা কোনো ম্যাটার করে না, এখানে জাস্ট ম্যাটার করে যে একটা বড় প্রসেসের মধ্যে কি কি সাব অ্যাক্টিভিটিস ঘটছে, সেইটা আসলে কোন কেসে কি হবে, অন্য কোন কেসে কি হবে, সাইমালটেনিয়াসলি কি কি অ্যাকশন হচ্ছে, এইগুলাকে ফোকাস করা হচ্ছে অ্যাক্টিভিটি ডায়াগ্রামের কাজ। সো অ্যাক্টিভিটি ডায়াগ্রামের সিম্বলগুলো কি কি? There will be a starting point, যেটা হচ্ছে এটা starting point. There will be a final or ending point, একটা stop point থাকবে। তো stop point হচ্ছে starting পয়েন্টের চারিদিকে একটা কনসেন্ট্রিক সার্কেল। আচ্ছা, তারপরে হলো ইনপুট আর আউটপুট, মানে হচ্ছে যে কোন একটা অ্যাক্টিভিটি, আসল কথা হচ্ছে এটা যে একটা অ্যাক্টিভিটি যেখানে কোনো ইনপুট অথবা আউটপুট থাকবে। সো ফর এক্সাম্পল ইন দিস কেস আমি কোন একটা ইনপুট অথবা আউটপুট দিলাম, যেটা হচ্ছে সাপোজ আমি পাসওয়ার্ড অথবা ইউজার নেম এন্টার করব। তো আমি কোনো ইনপুট সাপ্লাই করার জন্য অথবা আউটপুট রিসিভ করার জন্য কোন একটা অ্যাক্টিভিটি করব, সেটাই হচ্ছে রিপ্রেজেন্টেড বাই দিস সিম্বল। মানে what does this symbol represent? It represents an activity, fine, but that activity must have something to do with the input or the output. মানে যদি এমন হয় যে আমি একটা পাসওয়ার্ডকে প্রসেস করতে চাই, তাহলে সেই পাসওয়ার্ডটা কি, সেটা তো আসলে আমার থেকে দেয়া ইনপুট, এটা প্রসেস করা তো একটা অ্যাক্টিভিটি। সো দিস ইজ কনসার্নড উইথ সাম কাইন্ড অফ ইনপুট আউটপুট। আবার এমনও হতে পারে যে লাইক গেট কোর্স মেটেরিয়ালস, সো কোর্স মেটেরিয়ালটা তো একটা আউটপুট, আমি কোর্স মেটেরিয়াল দেখতে চাই, আমি একটা স্টুডেন্ট, আই ওয়ান্ট টু ভিউ দ্য কোর্স মেটেরিয়াল অন দ্য স্ক্রিন, দিস ইজ দ্য আউটপুট। সো ওই জিনিসটার অ্যাক্টিভিটি, গেটিং দ্যাট আউটপুট ফর মি, দ্যাট ইজ অ্যান অ্যাক্টিভিটি অ্যান্ড দ্যাট উইল বি ইনসাইড দিস সিম্বল। সো দিস সিম্বল ইজ বেসিক্যালি একটা অ্যাক্টিভিটিকে বুঝাবে, মানে একটা প্রসেসের সাব স্টেপ গুলো আপনি বলতে পারেন বুঝাবে। হোয়াট ইজ এ ডিসিশন পয়েন্ট? একটা ডায়মন্ড হচ্ছে একটা ডিসিশন পয়েন্ট। দ্য ডায়মন্ড রেপ্রেজেন্টস যে হলো আমার এই জায়গায় এসে কোনো না কোনো ডিভিশন হবে, এটা হচ্ছে আসল কথা। আমি এই জায়গায় এসে কোনো একটা ডিসিশন নিব, ইফ এই কন্ডিশন হয় তাহলে আমি এক টাইপের কাজ করব, ইফ এই কন্ডিশন হয় তাহলে আমি আরেক টাইপের কাজ করব। সো ইট অ্যাকচুয়ালি কন্টেইনস আ কোয়েশ্চেন যে ইজ দিস হ্যাপেনিং অর ইজ ইট ট্রু, ইজ ইট ফলস, এই টাইপের কোন একটা কোয়েশ্চেন কন্টেইন করবে, ডিপেন্ডিং অন হুইচ উই উইল ইদার ডু আ ইয়েস অর আ নো। সো দিস ইজ নোন অ্যাজ আ ডিসিশন পয়েন্ট। মাল্টিপল প্রসেসেস আমরা যদি সাইমালটেনিয়াসলি করাতে চাই, সেইটা রিপ্রেজেন্ট করার সিস্টেম হচ্ছে এরকম। মানে ফর এক্সাম্পল when you are viewing a profile, your own profile, you can see your profile picture, at the same time you can see your profile name, right? So getting your profile picture information and getting your profile name information, these two things happen simultaneously. So activity 1 হচ্ছে get profile picture অথবা display profile picture, and activity 2 can be display profile details or information or name. So since these activities happen simultaneously, they are represented like this. কিভাবে? আমরা ভার্টিক্যাল লাইন দিব উপরে আর নিচে, মানে এর আগের অ্যাক্টিভিটিটা থেকে আমি একটা করে ফেলবো, একটা ভার্টিক্যাল লাইন দিয়ে দিব। সো একটা হরাইজন্টাল লাইন দিয়ে দিব, আমি একটা হরাইজন্টাল লাইন দিব উপরে আর নিচে। পুরানো অ্যাক্টিভিটির পরে হচ্ছে একটা হরাইজন্টাল লাইন থাকবে, দেন হচ্ছে মাল্টিপল কিছু অ্যাক্টিভিটিস থাকবে। এখানে নট নেসেসারি যে দুইটা অ্যাক্টিভিটি থাকবে, देयर ক্যান বি মাল্টিপল মেনি অ্যাক্টিভিটিস।
যদি 3-4টা অ্যাক্টিভিটি একসাথে হয় সেগুলো সিরিয়ালি 3-4টা লিখতে হবে। আফটার দ্যাট একটা কাজ হবে, একটা টাস্ক হবে। সো এই দুজনের পরে আবার মানে বেসিক্যালি বুঝাবে যে হরাইজন্টাল পোর্শন টুকুর মধ্যে যা যা হচ্ছে অল অফ দেম হ্যাপেন এট দ্য সেম টাইম সাইমালটেনিয়াসলি। সো অ্যাক্টিভিটি এক্সাম্পল দেওয়া যাবে? হ্যাঁ, এক্সাম্পল তো আমি বলবো, এই যে এরপরে আসছে এক্সাম্পল। তো একটা কথা একটু খেয়াল করবেন যে এই জিনিসটা ভার্টিক্যাল প্রসেসে হচ্ছে, মানে উপর টপ টু বটম ভার্টিক্যাল হলে একটা অ্যাক্টিভিটি ডায়াগ্রাম যদি আমি ভার্টিক্যালি ড্র করি মানে ফ্রম টপ টু বটম, then the multiple process will be represented horizontal lines with horizontal lines. মানে আমি যদি অ্যাক্টিভিটি ডায়াগ্রাম এরকম বানাই, যেটা আমি এখন দেখাবো, উপরে স্টার্ট পয়েন্ট এন্ড নিচে এন্ড পয়েন্ট, তাহলে আমার সাইমালটেনিয়াস অ্যাকশনস গুলো এইভাবে দেখাতে হবে। এন্ড অ্যাক্টিভিটি ডায়াগ্রাম আপনারা চাইলে লেফট টু রাইটও করতে পারেন, মানে স্টার্টিং পয়েন্টটা একদম লেফটে, এন্ডিং পয়েন্টটা একদম রাইটে। আমি লেফট থেকে রাইটে একদম সিরিয়ালি যাব, তাহলে আমি যদি দেখাতে চাই মানে সাইমালটেনিয়াস অ্যাকশনস, জাস্ট জিনিসটা ফ্লিপ হয়ে যাবে। আমি তখন ভার্টিক্যাল লাইন দেখাই, তাদের মাঝে হচ্ছে অ্যাকশনস কমন দেখাবো। তো এটার একটা এক্সাম্পল দেখাবো, আগে আমরা এক্সাম্পলটা দেখে নিই। So for example, we are now looking at the activities that happen when I want to enter into an account. মানে আমি একটা অ্যাকাউন্টে এন্টার করতে চাই, সেটার ভেরিফিকেশন, তারপরে আমি যে ইনপুট সাপ্লাই করলাম, আমি ইএলএমএস এন্টার করতে চাই সাপোজ। সো ওই পুরা প্রসেসটার অ্যাক্টিভিটি হচ্ছে এখানে দেখানো আছে। সো দেয়ার উইল বি আ স্টার্টিং পয়েন্ট, এন্ড ফ্রম দ্যাট স্টার্টিং পয়েন্ট একটু নোটিস করেন যে এখানে অ্যারোর মধ্যে কিন্তু কোনো কথা লেখা নাই, জাস্ট ডিসিশন পয়েন্টের পরে ইয়েস নো আছে। সো এইখানে আসলে অ্যারোর মধ্যে কোনো ডেটা বা এমন কিছু না, এই অ্যারোটা বুঝায় হচ্ছে যে নেক্সট স্টেপ। সো এন্টার ইউজার নেম এন্ড পাসওয়ার্ডের পরের স্টেপ হচ্ছে ইজ দ্য ইউজার রেজিস্টার্ড। সো দ্য ডিরেকশন অফ দ্য অ্যারো মাস্ট বি যে আমি আসলে আগের কোন স্টেপের পরে কোন স্টেপটা করি। সো অ্যাক্টিভিটি ডায়াগ্রামের মধ্যে আমার আসলে কোনো ডেটার ফ্লো দেখাতে হবে না। সো ফার্স্টে উই হ্যাভ এন্টার ইউজার নেম এন্ড পাসওয়ার্ড, দিস ইজ দ্য ফার্স্ট অ্যাক্টিভিটি অফ the entire activity diagram after the starting point. So password আর username দেওয়ার পরে কি চেক হবে যে এটা কি একটা রেজিস্টার্ড ইউজার। মানে দুই টাইপের চেক আছে, একটা হচ্ছে পাসওয়ার্ড কারেক্ট টু ফাইন, মানে হচ্ছে তার পাসওয়ার্ডটা কি ম্যাচ করেছে নাকি, বা তার আগে আরেকটা চেক আছে যে যে ইউজার নেমটা দেওয়া হলো এইটা কি রেজিস্টার্ড নাকি না, তাই না? সো যদি আপনারা কোনো ওয়েবসাইটে লগ ইন করতে চান, সো এমন যদি হয় যে আপনারা আগে কখনো সাইন আপই করেন নাই, তাহলে আপনাকে বলবে যে দিস ইউজার ইজ নট রেজিস্টার্ড। বাট ইফ দিস হ্যাপেন্স দ্যাট ফাইন ইউ হ্যাভ সাইনড আপ বিফোর বাট ইউ হ্যাভ এন্টার্ড দ্য ইনকারেক্ট পাসওয়ার্ড, তাহলে আপনাকে এরর মেসেজ দেখাবে যে দ্য পাসওয়ার্ড ডাজ নট ম্যাচ। সো দ্য টু থিংস আর ডিফারেন্ট। আই হোপ ইউ রিয়েলাইজ দ্যাট যে ডেটাবেজে যদি আমার এন্ট্রি না থাকে সেটা হচ্ছে ইউজার রেজিস্ট্রেশনই এখনো হয় নাই, আর ডেটাবেজে আমার এন্ট্রি আছে বাট আমি যে পাসওয়ার্ডটা দিলাম সেটা ভুল, তাহলে সেটা আরেকটা চেক। সো প্রথম স্টেজে চেক হবে যে ইজ দ্য ইউজার রেজিস্টার্ড। So when I enter a username and password, প্রথম স্টেপে চেক হবে is the user registered. So this is a decision point, this is a question. এই কোয়েশ্চেনের পরে হচ্ছে there can be a yes or no, right? User either can be registered or the user might not be registered. Say the user is not registered, then we can sign up to the system. If the user is not registered, it means that the user never signed up to the system before. They have to register in a new manner. So if the user is not registered, তাহলে একটা no এর ডিরেকশন যাবে এদিকে and sign up এর একটা অ্যাক্টিভিটি থাকবে। So is the user registered? No, then I go to the sign up activity. If the is the সাইন user আপটা কি ইনপুট আউটপুটটাই হচ্ছে না? সাইন আপটা কি ইনপুট আউটপুট হচ্ছে বলতে মানে হ্যাঁ এটা ইনপুট রিলেটেড একটা অ্যাক্টিভিটি না। আমি যখন সাইন আপ করবো আমি তো আইডি সাপ্লাই করব, তো ইনপুটটা কি দিতে হবে এটা লিখতে হয় না অ্যাক্টিভিটি ডায়াগ্রামে, মানে আইডি নেম এগুলা কি দিতে হবে, এটা ডেটার ফ্লোটা বা ডেটার সাপ্লাইটা সেটা ডিটেইলে লিখতে হয় না। ওকে, সো ম্যাম আমি বলতেছি যে সাইন আপ যেটা সেটা হচ্ছে ম্যাম আউটপুট, ম্যাম ওই বক্সের মধ্যে। হ্যাঁ মানে এটা ইনপুট আউটপুট বক্সের মধ্যে থাকবে, হ্যাঁ যে এই বক্সটার মধ্যে থাকবে, বিকজ দিস ইজ অ্যান অ্যাকশন, রাইট? এটা তো কোনো ডিসিশন পয়েন্ট না, ডিসিশন পয়েন্টটা হচ্ছে এই কোয়েশ্চেনটা শুধু। দেন কোয়েশ্চেনের পরে সে কি অ্যাকশন নিবে সেটা তো আবার ওই ইনপুট আউটপুট বক্সের মধ্যে রাখতে হবে। এখন হচ্ছে যে ইজ দ্য ইউজার রেজিস্টার্ড, সো এখান থেকে দুইটা লাইন গেল, একটা হচ্ছে ইয়েস, একটা হচ্ছে নো। নো হলে দ্য পারসন উইল হ্যাভ টু সাইন আপ। তো নোটিস দ্যাট দেয়ার ইজ আ লুপ from sign up to the beginning state. What does this mean? This means that once you have signed up, then আপনি এর ফিউচারে যদি কখনো আবার নতুন করে লগ ইন করতে চান অথবা এই প্রসেসে আপনি যদি সাইন আপ করেন, তাহলে হচ্ছে গিয়ে আপনাকে আবার ইউজার নেম পাসওয়ার্ড দিয়ে লগ ইন তো করতে হবে। সো সাইন আপের পরে জিনিসটা লুপে আবার এই স্টেজে চলে যাচ্ছে। সো ওয়ান্স ইউ হ্যাভ সাইনড আপ, এরপরে সে আবার চেক করবে ইজ দ্য ইউজার রেজিস্টার্ড অর নট। এরপর আপনি ইউজার নেম পাসওয়ার্ড দিলেন, তারপরে হচ্ছে
ইউজার চেক মানে এটা চেক করা হবে ইউজার রেজিস্টার্ড অর নট। সো দিস ইজ আ লগ ইন প্রসেস, রাইট? সো আপনাদের কাছে এই কোয়েশ্চেনটা আসতে পারে যে আমি যখন সাইন আপ করি আমাকে তো ডিরেক্টলি লগ ইন করে দেয়। তো আপনি এটা একবারের জন্য কেসে চিন্তা করলে হবে না, আপনার চিন্তা করতে হবে যে ইন দিস ওয়েবসাইট ইফ দিস ইজ দ্য লগ ইন প্রসেস, লগ ইন করার জন্য আপনার ইউজার নেম পাসওয়ার্ড দিতে হবেই। তো সেটা আপনি সাইন আপ এখন করেন নাকি সাইন আপ এখন করে পরে লগ ইন করেন, ডাজন্ট ম্যাটার। সাইন আপ করার পরে হচ্ছে আপনাকে ওই লগ ইন স্টেপের ইউজার নেম পাসওয়ার্ডটা দিতে হবে। সো দিস লুপ হ্যাজ টু গো হিয়ার। দেন এরপরে হচ্ছে আপনি আবার ইউজার নেম পাসওয়ার্ড দিলেন, এই জিনিসটা লুপে চলতে থাকবে আসলে। ইউজার রেজিস্টার যতক্ষণ না ট্রু আসবে ততক্ষণ, মানে যতক্ষণ ধরে আমি ভুল ইউজার নেম দিতে থাকবো, সামথিং দ্যাট ইজ নট ইন দ্য ডেটাবেস, এই জিনিসটা আমাকে বারবার সাইন আপ করতে বলবে। সো দিস উইল বি আ লুপ। সো এই পোর্শনটুকু হচ্ছে লুপে আমাকে যদি রেজিস্টার করতে বলে। নেক্সট, if the user is registered now, মানে I have now entered a username that is valid. After that, এখন yes হলো। After that কি চেক করতে হবে যে তার পাসওয়ার্ডটা কারেক্ট নাকি না। Is the password correct? এখানে আবার দুটো এখানে কোয়েশ্চেন আসবে, yes or no. So is the user registered এর পরে কি কোয়েশ্চেন, is the password correct? So yes হলে I will go to this decision point, is the password correct? তো এখান থেকে একটা yes no আসবে না, ডিসিশন পয়েন্ট থেকে yes no। সো আপনারা এইটা মনে করবেন না যে অ্যাক্টিভিটি ডায়াগ্রামের ডিসিশন পয়েন্ট থেকে জাস্ট yes no টাইপের কোয়েশ্চেন থাকতে পারে। সো যদি এমন কোয়েশ্চেন থাকে যে হোয়াট ইজ দ্য রেঞ্জ অফ স্যালারি, লাইক এমন হতে পারে যে স্যালারির রেঞ্জ হচ্ছে গিয়ে লেস দেন 5,000, তাহলে একটা কাজ করা হবে। স্যালারির রেঞ্জ হচ্ছে গ্রেটার দেন 5,000 বা লেস দেন 10,000, তাহলে এক টাইপের কাজ হবে, অ্যাকশন হবে। আবার এমনও হতে পারে যে স্যালারি ইজ গ্রেটার দেন 20,000, তাহলে আরেক টাইপের কাজ হবে। সো তাহলে আপনার কোয়েশ্চেনটা এখানে লিখতে হবে যে হোয়াট ইজ দ্য রেঞ্জ অফ দ্য স্যালারি, তাহলে লেস দেন 5,000 এখানে একটা ডিরেকশন, একটা ফ্লো হবে। তারপরে হচ্ছে ওই রেঞ্জটা 5 to 10,000, তাহলে একটা রেঞ্জ হবে। গ্রেটার দেন 20,000 আরেকটা অ্যাক্টিভিটির দিকে যাবে। সো এইটা ভাবার কোনো কারণ নাই যে ডিসিশন পয়েন্ট থেকে অলওয়েজ দুইটা ডিসিশনই যে বের হবে, নট নেসেসারি। ওকে, সো ইজ দ্য পাসওয়ার্ড কারেক্ট? ইন দিস কেস দিস ইজ অলসো আ ইয়েস নো কোয়েশ্চেন। সো এখানে ইয়েস অথবা নো বের হবে। নো হওয়া মানে কি, মানে আমাকে আবার পাসওয়ার্ড এন্টার করতে হবে। সো I have to re-enter the password and this will be inside the input output box, right? এই যে activity box, এই activity box এর মধ্যে এটা দেখাতে হবে। So once I re-enter the password, I go back to this stage. এই স্টেজে চলে যাব যেখানে আবার সে পাসওয়ার্ড কারেক্ট কিনা সেটা চাবে। এটা কিন্তু আমি এই স্টেজে ব্যাক করি নাই, আমার কিন্তু ইউজার রেজিস্টার্ড, এটা তো আমি জানি। সো এটার উপর আমি যাব না, ইউজার রেজিস্টার্ড ডান, বাট এরপরে হচ্ছে ইজ দ্য পাসওয়ার্ড কারেক্ট, এখানে গিয়ে আমি আটকাই গেলাম। সো আমার এই ফ্লোটা মানে এই অ্যাক্টিভিটিটা, এই স্টেপটা আমার এখানে গিয়ে এন্ড করবে। মানে বেসিক্যালি এই পয়েন্টটা বলতে বোঝানো হচ্ছে যে এই ডিসিশন পয়েন্টের আগে কোথাও যাবে। সো দিস কন্টিনিউজ ইন আ লুপ আনলেস মাই পাসওয়ার্ড ইজ কারেক্ট। সো এই জিনিসটা চলতে থাকবে যতক্ষণ আমার পাসওয়ার্ডটা কারেক্ট হচ্ছে। ওয়ান্স মাই পাসওয়ার্ড ইজ কারেক্ট, এরপরে সাপোজ আপনার কোয়েশ্চেনে বলা আছে যে ওয়ান্স দ্য স্টুডেন্ট লগস ইন, the student gets to see the course materials and the messages. So আপনারা যখন ELMS এ লগ ইন করেন আপনাদের কোর্স মেটেরিয়াল আর মেসেজেস একসাথে দেখাবে, এমন একটা কোয়েশ্চেন আছে। তাহলে কি হবে, দুইটা জিনিস সাইমালটেনিয়াসলি হচ্ছে। দ্যাটস ওয়াই if the password is correct then display the course material and messages to me and they happen simultaneously. That's why they will be shown inside horizontal lines. So এখানে দুটো horizontal লাইন থাকবে and simultaneously course material and messages দেখাবে। After that আমি হোম পেজটা দেখতে পারবো। সো এটা কি ডিসপ্লে হোম পেজ, মানে এটা কোয়েশ্চেনের উপর ডিপেন্ড করে। যদি কোয়েশ্চেনে এভাবে বলা থাকে যে ফার্স্টে আমি কোর্স মেটেরিয়াল গেট মেসেজেস ডেটাবেস থেকে তো আসবে, দেন হচ্ছে জিনিসটা ডিসপ্লে হবে। সো অনেকটা ওইরকম যে গেট বলতে বোঝানো হয়েছে ডেটাবেস থেকে আনা হচ্ছে। সো ডেটাবেস থেকে আই এম গেটিং দ্য কোর্স মেটেরিয়ালস অ্যান্ড দ্য মেসেজেস টুগেদার, যেটার পরে হচ্ছে আমি হোম পেজটাকে ডিসপ্লে করছি। সেগুলো আসলে ডিসপ্লে নেই, এগুলো গেট মানে ডেটাবেস থেকে আনার প্রসেসটা বোঝানো হচ্ছে। দেন হচ্ছে সেটাকে ডিসপ্লে করা হবে। দিস কমপ্লিটলি ডিপেন্ডস অন দ্য নেচার অফ দ্য কোয়েশ্চেন। সো ইফ দ্য কোয়েশ্চেন সেস যে ফার্স্ট এরকম কোর্স মেটেরিয়াল আর মেসেজেস একসাথে আনা হয়, দেন সেটাকে ডিসপ্লে করা হয়, তাহলে একসাথে প্রসেসটুকু এর মধ্যে রাখবেন, দেন হচ্ছে সেটাকে ডিসপ্লে করে দিবেন। এন্ড ফাইনালি দিস উইল বি দ্য এন্ড পয়েন্ট। সো দিস ইজ দ্য অ্যাক্টিভিটি ডায়াগ্রাম ফর আ সিম্পল ELMS লগইন প্রসেস। লাস্ট পার্টটা কি বললেন বুঝিনি। লাস্ট পার্টটা বললাম যে ডিসপ্লে হোম পেজ করার পরে, মানে when you are done with an activity diagram always end it with an end point, মানে এই যে টার্মিনাল। না এটা বলিনি ম্যাম, তার আগে যে বললেন যে যদি হচ্ছে মেসেজ তো বা আচ্ছা, সো যদি কোয়েশ্চেন এরকম থাকে দ্যাট এরকম when you are logging into ELMS then
when before displaying the home page at first আমার messages and course materials নিয়ে আসতে হবে কোথায়, ডেটাবেস ব্যাক এন্ড থেকে ফ্রন্ট এন্ডে নিয়ে আসতে হবে। এই যে কোয়েশ্চেনটা এরকম একটা কথা যে আছে যে first the course materials and messages are received and these are then displayed on the screen. So course material আর messages যে ডেটাবেস থেকে নিয়ে আসা হয় তারা তো একসাথে নিয়ে আসা হয়, তাদেরকে তো আমি একসাথে ডিসপ্লে করব। এমন তো না যে প্রথমে আমার কোর্স মেটেরিয়াল এনে দেন ডিসপ্লে করা হয়, দেন আমার মেসেজেস আনা হয়, তারপরে ডিসপ্লেটা একটু পরে আসে, এমন তো না। The display happens at the same time. So get course materials and get messages, they will happen together simultaneously. After that, once I'm done receiving these from the database, once the database has brought these from once the system has brought these from the back end or the database to the front end, after that আমি এখন এটা ডিসপ্লেটা দেখতে পারবো ELMS এ। Then it ends with an end point যে final state টা done, so my activity diagram is complete. Okay, এখন কি ক্লিয়ার হয়েছে? জি ম্যাম। Okay, so this is একদম বেসিক অফ অ্যান অ্যাক্টিভিটি ডায়াগ্রাম। সো আমরা যেটা করব যে আমরা আরো কিছু অ্যাক্টিভিটি ডায়াগ্রামের এক্সাম্পলস দেখবো, আমি আপনাদেরকে নেক্সট ক্লাসে আরো অ্যাক্টিভিটি ডায়াগ্রামের এক্সাম্পল দেখাবো। তো এখন যদি ইউজ কেস শুরু করি তাহলে কি একটু বেশি হয়ে যায়, মাথার মধ্যে বেশি ঢুকবে, একটু বেশি প্রেশার হয়ে যায় আজকের ক্লাসের জন্য, নাকি পারবেন? শুরু করব ইউজ কেস, আর আই থিংক 10 to 15 মিনিটস আছে, আপনারা বলেন। না ম্যাম পরে আজকে ম্যাম এখন শুরু করলে আসলে আমি ইউজ কেসের ডিটেইলে যেতাম না, জাস্ট একটা ইন্ট্রোডাকশন দিতাম যে ইউজ কেস জিনিসটা কি। সো আপনারা বলেন, একটা ইন্ট্রোডাকশন কি প্লিজ দিব নাকি তাও বাদ? ম্যাম দিতে পারেন। ওকে, আমি তাহলে কোনো টেকনিক্যাল ডিটেইলসে গেলাম না, জাস্ট ইউজ কেস জিনিসটা কি এটা বলবো। আমরা টেকনিক্যাল ডিটেইলস এন্ড এক্সেট্রা এগুলাতে পড়ে যাই, কাল নেক্সট ক্লাসে যাই। So use case is actually a very interesting figure. ইনফ্যাক্ট আপনাদের কোয়েশ্চেন আপনারা দেখবেন যে ডিএফডি ইজিলি আঁকতে পারছি, কনটেক্সট অ্যাক্টিভিটি ইজিলি আঁকতে পারছি। ইউজ কেস আঁকতে গিয়ে আসলে ইজিলি বলতে কি ইউজ কেসও কাইন্ড অফ ইজি, বাট এটার রুলগুলো এত ওয়েল ডিফাইন্ড এন্ড এটা আঁকতে গিয়ে আপনারা নিজেই বুঝবেন যে কোয়েশ্চেনের ইন্টারপ্রিটেশন করে যদি আমি ঠিক মতো আঁকতে পারি আপনার নিজেই অনেক মজা লাগবে। সো অ্যাট লিস্ট আমার কাছে ইউজ কেস অনেক বেশি ইন্টারেস্টিং লাগে, অ্যান্ড ইউজ কেসকে আসলে অন্যগুলোর থেকে অনেক বেশি প্রায়োরিটি দেওয়া হয়। ইনফ্যাক্ট দেখবেন যে ল্যাবে গেলেও আপনাদের ইউজ কেস মাস্ট করতে হচ্ছে। সো ইউজ কেসের জন্য আমরা দুইটা জিনিস পড়বো এই কোর্সে, একটা হচ্ছে হাউ টু ড্র ইউজ কেস ডায়াগ্রামস অ্যান্ড দ্য ইউজ কেস ডিসক্রিপটিভ ফর্ম। সো আমরা যখন ইউজ কেস ডায়াগ্রামটা এঁকে ফেললাম, এরপরে ইউজ কেস গুলাকে ডিসক্রাইব করার একটা ফরম্যাট আছে, সেটাও আমরা দেখবো। তো ইউজ কেস ডায়াগ্রামটা আসলে কি? বেসিক্যালি একটা অ্যাক্টর কিভাবে সিস্টেমের সাথে ইন্টারঅ্যাক্ট করে, কোনো ডেটাবেজের চিন্তা করার দরকার নাই, তারপরে হলো কোনো ডেটা ফ্লো এর চিন্তা করার দরকার নাই, তারপরে একদম ফ্লো অফ অ্যাক্টিভিটি একটা প্রসেসের মধ্যে যে সাব প্রসেস আছে, লগ ইন করতে গিয়ে যে আমার 1000টা স্টেপ ফলো করতে হয়, এইসব কিছু দরকার নাই। ইউজ কেস আরো একটু ব্রডার লেভেল। ইউজ কেসে আমার একটা অ্যাক্টর সিম্পলি কিভাবে সিস্টেমের সাথে ইন্টারঅ্যাক্ট করছে, এইটা হচ্ছে প্রায়োরিটি। ইট শোজ দ্য ওয়েজ ইন হুইচ এ ইউজার ইন্টারঅ্যাক্টস উইথ দ্য সিস্টেম। এটা একটা বিহেভিয়ার রিলেটেড জিনিস, অ্যাক্টর কিভাবে বিহেভ করবে সিস্টেমের সাথে, কিভাবে কানেক্ট করবে। তো ওই ইউজার অথবা অ্যাক্টর এন্ড দেয়ার বিহেভিয়ার, এইটা নিয়ে আমরা একটা আইডিয়া পাই উইথ ইউজ কেস। তো ইউজ কেস আমাদের কেন লাগে? বিকজ when the system or the application interacts with people, এইসব কেসে আমাদের অবশ্যই লাগবে। এখন এমন না যে ইউজ কেসের অ্যাক্টর গুলা হিউম্যান বিংসই হতে হবে, এমনও হতে পারে এটা একটা এক্সটার্নাল সিস্টেম। সো এমন যদি হয় যে when we need to describe the purpose of system user interaction, ওইসব কেসে আমাদেরকে ইউজ কেস লাগবে। when we want to organize the functional requirements of a system, functional requirements কি আপনারা হয়তো এখন বুঝবেন না, আমরা এসআরএস যখন পড়বো তখন ডিটেইলে পড়বো functional and non functional requirements, but in brief basically functional requirements mean যে আমি যখন একটা সিস্টেম বানাবো, আমি কিছু ক্লায়েন্ট থেকে রিকোয়ারমেন্ট নিয়েছি,
যে রিকোয়ারমেন্ট গুলা ক্লায়েন্ট আমাকে এক্সপ্লিসিটলি বলে দিয়েছে যে এই রিকোয়ারমেন্ট গুলো আমার লাগবে, দোজ আর ফাংশনাল রিকোয়ারমেন্টস। আর যেগুলো সে এক্সপ্লিসিটলি বলে না সেগুলো নন ফাংশনাল। এনিওয়েজ, সো ফাংশনাল রিকোয়ারমেন্টস অর্গানাইজ করতে আমাদের ইউজ কেস লাগে। অ্যান্ড এটা যদিও আমাদের ফ্লো চার্ট না, স্টিল আমরা ওখান থেকে ইন্টারপ্রেট করতে পারি ফ্লো অফ ইভেন্টস। অ্যান্ড আমরা যখন পুরো সিস্টেমের একটা ওভারভিউ চাই তখন হচ্ছে আমরা ইউজ কেস ইউজ করব। অ্যাক্টিভিটি ডায়াগ্রাম কিন্তু আমাকে পুরো সিস্টেমের ওভারভিউ দিবে না, এটা খুবই ডিটেইল ডায়াগ্রাম। এটা আমরা একটা প্রসেসকে ডিটেইলে মানে অ্যাক্টিভিটিস গুলো দেখতে পারি। বাট ইউজ কেস হচ্ছে ফুল সিস্টেমটাকে দেখাবে আমাকে একটা সিঙ্গেল ফিগারে। সো এটাই হচ্ছে ইউজ কেস ডায়াগ্রাম। তো আমি জাস্ট এই পর্যন্ত বলে শেষ করব যে ইউজ কেসের মধ্যে আসলে আমাদের 4টা ইম্পর্টেন্ট জিনিস থাকে। একটা ইউজ কেস, সিস্টেম এন্ড রিলেশনশিপ। আই এম নট গোয়িং ইনটু দ্য টেকনিক্যাল ডিটেইলস, বাট আসল কথা হচ্ছে এটা যে ইউজ কেস হচ্ছে, কথাটা আমরা অনেক শুনতে পাচ্ছি তাই না, ইউজ কেস টার্মটা ইজ নিউ টু আস। ইউজ কেস ইজ নাথিং, ইট ইজ সিম্পলি অ্যান অ্যাকশন। একটা ইউজার একটা কি অ্যাকশন করবে সিস্টেমে, সেটাই হচ্ছে আমরা ইউজ কেস দিয়ে বুঝাই। ম্যাম ফর এক্সাম্পল, সাইন আপ, দিস ইজ আ ইউজ কেস। লগ ইন, দিস ইজ আ ইউজ কেস। খুবই ব্রড অ্যাকশন। অ্যাক্টিভিটি ডায়াগ্রামে যেমন এন্টার ইউজার নেম অ্যান্ড পাসওয়ার্ড ছিল, এগুলা ইউজ কেস না। ইউজ কেস হচ্ছে ব্রড লেভেলের একটা অ্যাকশন, লাইক সাইন আপ, লগ ইন, তারপরে হচ্ছে এনরোল ইন আ কোর্স, তারপরে হচ্ছে আপডেট কোর্স ইনফরমেশন, এই টাইপের জিনিসপত্র, এগুলা হচ্ছে ইউজ কেস। আর সিস্টেম হচ্ছে আমার ফুল সিস্টেমটা। এন্ড রিলেশনশিপ কি, সেটা আমরা নেক্সট ক্লাসে দেখবো যে আমরা কিভাবে অ্যাক্টর এন্ড ইউজ কেসের মধ্যে রিলেশনশিপ ক্রিয়েট করতে পারি, মানে একটা অ্যাক্টর কিভাবে একটা অ্যাকশন পারফর্ম করে, এক্সেট্রা। সো দিস ইজ বেসিক্যালি জাস্ট দ্য ব্রিফ ইন্ট্রোডাকশন অফ ইউজ কেস। নেক্সট ক্লাস থেকে আমরা প্রথমে অ্যাক্টিভিটি ডায়াগ্রামের কয়েকটা এক্সাম্পল দেখে উই উইল গো ইনটু দ্য ডিটেইলস অফ ইউজ কেস ডায়াগ্রাম। সো আজকের ক্লাস সম্পর্কে কারো কোনো কনফিউশন অর কোয়েশ্চেন আছে তাহলে আপনারা করতে পারেন। ম্যাম ইউজ কেস ডায়াগ্রাম যেটা, সেটা কি কন্টেক্সট ডায়াগ্রামের মতোই? না, কনটেক্সট ডায়াগ্রামের মতন না। কনটেক্সট ডায়াগ্রামে তো থাকে হচ্ছে যে আমার একটা সিস্টেম, একটা কমন প্রসেস, জাস্ট একটা সিঙ্গেল প্রসেস, এন্ড এখানের সাথে কিছু এন্টিটির কানেকশন। বাট ইউজ কেস ডায়াগ্রাম, আমি একটা ছবি দেখাই আপনাদের কাছে ক্লিয়ার হবে। ইউজ কেস ডায়াগ্রামে হচ্ছে আমার অনেক অ্যাকশনস থাকবে, এন্ড সেই অ্যাকশনস এর মধ্যে কি কি রিলেশনশিপ আছে এটাও থাকবে। দেন আমার অ্যাক্টরসদের মধ্যে কি কি রিলেশনশিপ এটাও থাকবে। কনটেক্সট ডায়াগ্রামে কিন্তু এসব থাকে না। সো একটা কাস্টমারের সাথে অন্য একটা কাস্টমার রিলেশন, এসব জিনিস থাকবে। সো আমরা এটা ডিটেইলে গেলে দেখতে পারবো। ওকে, সো এনি আদার কোয়েশ্চেন? নো ম্যাম। আচ্ছা, কেউ কি কিছু, আচ্ছা আপনাদের তো বললাম দরকার নাই আইডি দেয়া। সো এই যে জ্যাম বোর্ডটা আমি দিয়েছি, এটা আপনাদের সাথে ভিউ অ্যাক্সেস দেয়া আছে, এটা কি আমার আলাদা করে ইএলএমএস এ দিতে হবে নাকি আপনারা এটা অ্যাক্সেস করতে পারবেন? ম্যাম লিংকটা দিয়ে দিয়ে ডিএলএমএস এ। আচ্ছা ঠিক আছে, আমি তাহলে লিংকটা ইএলএমএস এ শেয়ার করে দিচ্ছি যাতে আপনারা পরে সলিউশনটা দেখতে পারেন। ফাইন, আজকের ক্লাস এই পর্যন্তই। আপনাদের আজকে ফ্রি অ্যাটেন্ডেন্স, ইউ গাইস ক্যান লিভ। আসসালামু আলাইকুম।